হ্যালো ভিউয়ার্স, মনের ক্যানভাস চ্যানেলের পক্ষ থেকে আমি রিমি, মানে আপনাদের ভাবি। আরে মানে হলো আপনাদের প্রিয় আবির ভাইয়ের বউ আমি। নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ। রহমান মিয়ার গাল লাল হয়ে আছে। সকালে রহমানের কাছে একজন লোক এসেছিল। লোকটার নাম মোহিত। মোহিত সাহেব এসে রহমানের কাছে দাঁড়িয়ে বলে, ওই বেটা, আমার জুতো জোড়া কালি করে দে। স্যার, কালি করতে 100 টাকা লাগবে। এত টাকা? 50 টাকা নিবি, বুঝলি? স্যার, রেস্টুরেন্টে গেলে টিপস হিসাবে মানুষকে 500 টাকা দেন, আর আমি নিজের কাজের বিনিময়ে টাকা চাইছি বইলা এমন দামাদামি করছেন? চুপ কর বেয়াদব, মুখের উপর কথা বলিস। কালি কর। স্যার, 100 টাকা লাগবে। রহমানের এমন কথা বলতেই রহমানের গালে কষে একটা চড় পড়ে। তার চড়ের কারণেই ওনার মুখটা লাল হয়ে যায়। চুপচাপ বসে থাকে তিনি। মোহিত জুতা কালি করার জন্য আবার ঝাড়ি দেয়। রহমান জুতা কালি করে দেয়। সারাদিন মানুষের গালমন্দ খেয়ে তার জীবন এগিয়ে যায়। রহমান মিয়ার একটা মাত্র ছেলে। ছেলেটার নাম হলো রিয়াজ। ভাইয়া, এই ভাইয়া, ভাইয়া তুমি কলেজে যাবে না? ওঠো, আর কত ঘুমাবা? ওই একটু ঘুমাতে দে বোন, এখন যা সামনে থেকে। আমি তোমাকে ঘুমাতে দিলেও তোমার ফোনের দিকে তাকিয়ে দেখো, আপু তোমাকে কতগুলো ফোন দিচ্ছে। এখন কি করবে তা তোমার ইচ্ছে, ভাবো যাবা কি না। তুই আগে বলবি না ও ফোন দিছে? আজ আমার কপালে কি আছে কে জানে। রিলেশন শুরু করার আগে এগুলো মনে ছিল না? এখন খেলা সামলাও, আমি বলে তো ডেকে দিলাম। তুই কি আমার বোন তা ভাবতেও আমার অবাক লাগে। আরও আগে ডাকবি না? এত অবাক না হয়ে ভাইয়া এখন তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি তোমাকে। রিয়াজ কলপারে চলে যায়। মামাকে দেখতে পায় না সে। রিয়াজের বাবা হলো একজন মুজি। সারাদিন জুতা সেলাই করেই যতটুকু আয় করে তাই দিয়ে নিজের ছেলেকে পড়াশুনো করায়, আর বাকি টাকা নিজের ছেলের জন্য জমা করে। অভাবের সংসারে রিয়াজ তার মামার বাড়িতে এসে থাকে। এতক্ষণ রিয়াজ আর তিশা কথা বলছিল। তিশা হলো রিয়াজের মামাতো বোন। রিয়াজ ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেয়, তারপর দ্রুত কলেজে চলে আসে। কলেজে এসে চারপাশে তাকায় রিয়াজ। রিয়াজ লিয়াকে কোথাও দেখতে পায় না। কলেজের ভিতরে ভালো করে তাকিয়ে দেখে লিয়া কোথায় আছে। লিয়াকে মাঠের এক কর্নারে বসে থাকতে দেখে রিয়াজ দ্রুত সেখানে যায়। লিয়ার পাশে এসে বসে রিয়াজ লিয়াকে বলে, কেমন আছো আমার জান পাখিটা? ওই রাখ তো তোর জান পাখি তোর কাছে। আগে বল, কলেজে আসতে এত লেট কেন হয়েছে? আমি তোমাকে কতগুলো ফোন দিচ্ছি, তা কি দেখোনি? এইবারের মতো মাফ করে দাও, আর এমন হবে না। আমি এই যে তোমার কান ধরে বলতেছি, আর এমন ভুল কখনোই হবে না। ওই তুমি আমার কান ধরে মাপ চাচ্ছ? এটা কেমন বিচার? আমার কান ছাড়ো বলছি। আরে জানু, তুমি কেন বুঝছো না? তোমার সব কিছু মানে আমার, আর আমার সব কিছু তোমার। তাহলে এখন বুঝতে পারছো তোমার কান কেন ধরছি? তোমার সাথে কথাই পারবো না। আচ্ছা 1 মিনিট, তোমাকে যে বললাম আমার কাছে আসলে অন্তত একটু নতুন দামি পোশাক পরতে। রিয়াজ, তুমি কি একটু ভালো পোশাক পরে কলেজে আসতে পারো না? তোমাকে আগেও বলেছি, এখনও বলি লিয়া, আমি হলাম খুবই সাধারণ পরিবারের একজন ছেলে। বাবা একজন মুচি, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। সো আমাকে কিছু করতে হলে অনেক ভেবেচিন্তে করতে হয়। সত্যি বলতে নতুন পোশাকের স্বপ্ন আমার কাছে একটা রঙিন স্বপ্নের মতো। আচ্ছা হয়েছে, এবার ক্লাসে চলো। দুজনে ক্লাসে আসলো। লিয়া বুঝতে পারে রিয়াজের মন খারাপ হয়ে গেছে, কিন্তু লিয়া সেভাবে বলতে চায়নি। রিয়াজের বাবা ঠিকমতো রিয়াজের পড়াশোনার খরচ চালাতে পারে না, তার উপর সংসারের খরচ তো আছেই। এই জন্য রিয়াজ তার মামাদের বাড়িতে এসে পড়াশুনো করে। দুজনেই ক্লাসে আসলো। ক্লাসে এসে কিছুক্ষণ বসার পরেই স্যার চলে আসে। স্যার এসে বলে, আজকে তোমাদের সকলের কাছে একটি প্রশ্ন থাকবে। আমরা সবাই বেঁচে থাকতে সংগ্রাম করে, অথচ জীবন মানে কি সংগ্রাম করা? তোমাদের কি মনে হয় জীবন মানে কি? কেউ কি বলতে পারবে?
স্যারের প্রশ্ন শুনে ক্লাসের সবাই চুপ হয়ে যায়। কে কি বলবে ভেবে পায় না। স্যার সবার দিকে তাকিয়ে আছে। হঠাৎ সবার মধ্য থেকে লিয়া দাঁড়ায়। সবাই ভাবে লিয়া স্যারের প্রশ্নে জবাব দেবে, কিন্তু লিয়া সবাইকে অবাক করে দিয়ে, বিশেষ করে রিয়াজকে অবাক করে দিয়ে স্যারকে বলল, স্যার, আপনার এই প্রশ্নের জবাব আমি দিতে পারলেও হয়তো সেটা অগোছালো হবে। এর থেকে রিয়াজকে জিজ্ঞেস করুন, সেই বলবে। কারণ রিয়াজ তো কবিতা লেখে, সে বলতে পারবে ঠিক মতো। রিয়াজ থতমত খায়। কি বলবে সে বুঝতে পারে না, কিন্তু স্যার তা শোনে না। রিয়াজের কথা শুনতেই স্যার বলল, রিয়াজ, তুমি দাঁড়াও, বলো জীবনের মানে কি? সঠিক অ্যান্সার আশা করছি। একটু ভেবে নাই কি বলবে খুঁজতে থাকে। মানুষের চোখ ওর দিকে। এমনিতেই মুচির ছেলে বলে সবার থেকে অপমানিত হয়। তারপরে বলল, স্যার, জীবন যদি আমরা বুঝতে পারি, জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা, যেখানে শুধু ভালো থাকার আফসোস করতে হয়। কখনো ভালো থাকাটা কোনোদিনই হয়ে ওঠে না। তবে স্যার, আমি যদি কবি ভাষায় বলি জীবনের মানে কি, তাহলে শুনুন। জীবন মানেই তো সংগ্রাম পথটা যে দুর্গম। জীবন মানে দুঃখ, কষ্ট, বেদনা। জীবন মানে ভালো থাকার জন্য আফসোস করা। জীবন মানে ব্যথা, বেদনা আর স্বপ্নের প্রচেষ্টা। জীবনের সংগ্রামে হাঁটতে শিখিনি আমি, নেমেছি যে জীবনের সংগ্রামে। দেহবল মনোবল আছে যতক্ষণ, অভিযানে সংগ্রামে আমি আজীবন। সংগ্রামে আসবে শত বাধা, আসবে জঘন্য ঘৃণা। ওরা পাল্টে দিতে চাইবে আমার এই সংগ্রামী জীবনের প্রতিধারা। আমি যে একজন সংগ্রামী নাবিক, এটাই হলো ওদের আমাকে নিয়ে আতঙ্ক হবার প্রধান কারণ। জীবন মানেই তো সংগ্রাম, জীবন মানেই তো যুদ্ধ। জীবনে আসুক যত বাধা, অতুট থাকবে আমার এই জীবন নিয়ে সংগ্রামময় জীবনের গতি। রিয়াজ কথাগুলো বলে থামলো। সবাই চুপচাপ বসে আছে। বেশ মনোযোগ দিয়ে কবিতা শুনল রিয়াজের থেকে। তারপর হঠাৎ ক্লাসে সবাই হাততালি দিতে থাকে। রিয়াজ লজ্জা পায়। বেশ কিছু সময় এমন হাততালি চলে। স্যার তখন সবাইকে থামিয়ে দিয়ে বলে, আমরা সবাই জীবনের কাছে পরাজিত হই, কারণ জীবন আমাদেরকে চরম সত্য দেখায়। জীবনের সাথে জড়িত আছে পরিস্থিতি থেকে সবাই বুঝলে তো জীবনের মানে। রিয়াজ, খুবই অসাধারণ, বেশ ভালোই আবৃত্তি করলে তুমি। স্যার আরও বেশ কিছু সময় ধরে লেকচার দিলেন ক্লাসে। তারপর উনি ক্লাস শেষ করে চলে যায়। রিয়াজ আর লিয়া একসাথে বাকি সব ক্লাস করলো। ক্লাস শেষ করে দুজনে কিছু সময় গল্প করে নিজের বাড়িতে চলে আসে। রিয়াজ হলো মুচির ছেলে। বাবা অনেক গরিব, সংসার চালাতে হিমশিম খায়। সেই জন্য ওর বাবা পড়াশোনার খরচ চালাতে পারলেও সংসার চালাতে পারে না। সেই জন্য রিয়াজ মামার বাড়িতে এসে থাকে। ওর অনেক ইচ্ছে করে নতুন দামি পোশাক পরে কলেজে আসতে, কিন্তু সেটা সম্ভব না। বাড়িতে আসে রিয়াজ। রাতে খাবার খেতে বসে ওর মামার সাথে। রিয়াজকে তার মামা বলে, রিয়াজ আমার বোন, তোমার বাবাকে ভালোবেসে বিয়ে করে চলে যায়। তোমার বাবা মুচি ছিল, এখনো আছে। তোমাকে পড়াশোনা করা, ভালোভাবে পড়াশোনা করো, যদি কিছু করো। হ্যাঁ মামা, ইচ্ছা আছে, বিজনেস করব। মামা আর কিছু বলে না। সবাই খাবার খেতে যে যার রুমে চলে যায়। রিয়াজ একটু পড়াশোনা করে রিয়াকে কল দেয়। দুজনে বেশ কিছু সময় কথা বলে ঘুমিয়ে পড়ে। রোজ সকালে মামাতো বোন তিশা এসে রিয়াজকে ডেকে দেয়। আজকেও ডেকে দিয়েছে। রিয়াজ দ্রুত ফ্রেশ হয়ে খাবার খেয়ে আবার কলেজে চলে আসে। কলেজে এসে রিয়াজের প্রথম কাজ হলো লিয়াকে খুঁজে বের করা। লিয়াকে খুঁজতে খুঁজতে রিয়াজ ক্লাসে আসে। রিয়াজ ক্লাসে এসে দেখে লিয়া ওর ফ্রেন্ডসদের সাথে কথা বলছে। রিয়াজ লিয়াকে ডাকে, কিন্তু লিয়া একবারও রিয়াজের দিকে তাকালো না। রিয়াজ গিয়ে একটা বেঞ্চে বসে, আবার লিয়াকে ডাকে, কিন্তু লিয়া কথা বলে না। লিয়া আজ আর রিয়াজের পাশে এসে বসে না। রিয়াজও আর ডাকে না। রিয়াজ একাই ক্লাস করে। লিয়া রিয়াজের অনেক আগেই বের হয়। রিয়াজ সবার শেষে বের হয়েছে। রিয়াজ কোনো দিকে না তাকিয়ে কলেজ থেকে বের হয়। কলেজ থেকে আসার সময় রিয়াজ লিয়াকে দেখে একটা ছেলের সাথে রিক্সা করে যাচ্ছে দুইজন। রিয়াজ অবাক হয়। বুকের ভিতরটা ওর কেঁপে ওঠে।
সে বুঝতে পারে না আজকে হঠাৎ করে লিয়ার ভিতরে এতটা পরিবর্তন কেন আসলো। রিয়াজ কখনো ভাবেনি লিয়া তার সাথে কথা বলবে না। রিয়াজ লিয়া চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে। তখন পিছন থেকে রিয়াজের ক্লাস ফ্রেন্ড রাজ বলল, বিজয়, ওইদিকে তাকিয়ে লাভ নেই। জানিস তো, এই বর্তমান সময়ে যার টাকা নেই তার কাছে কেউ নেই, যার কাছে টাকা আছে তার কাছে সব আছে। আজ আমরা গরিব বলে অনেক কিছু সহ্য করতে হচ্ছে। তার মানে? তুই যখন আমাদের ভার্সিটিতে ভর্তি হয়েছিস তখন থেকে তোকে বলেছি যে লিয়া হলো বড়লোক বাবুর দুলালি। ওদের মতো ধনীদের কাছে আমাদের গরিব মানুষের ভালোবাসার কোনো মূল্যই নেই বন্ধু। লিয়া এমন মেয়ে না রাস, ও খুব ভালো একটি মেয়ে। তবে আজ হঠাৎ ওর কী হলো তা বুঝে উঠতে পারলাম না। বিকেলে ফোন দিয়ে জানবো ও এমন কেন করলো। আচ্ছা দেখ কি করবি। রিয়াজ আর কিছু বলল না। সে রাজের সাথে কথা বলা শেষ করে বাসায় চলে আসে। সময় পেরিয়ে রাত হয়। রাতে বই পড়া শেষ করে রিয়াজ লিয়াকে ফোন দেয়, কিন্তু রিয়াজ যতবারই ফোন দেয় লিয়াকে, ঠিক ততবারই ওর ফোন ওয়েটিং বলে। মানে রিয়াজ কল করলে লিয়ার ফোন ওয়েটিং থাকে। রিয়াজের বুকটা কেমন কেঁপে ওঠে। এর কারণ যে কি রিয়াজকে বুঝতে পারে না। রাতটা ছুঁই ছুঁই। রিয়াজ লিয়াকে আবার কল দেয়। 2 বার ফোন দেওয়ার পরে লিয়া ফোন রিসিভ করলো। ওই, তোমার কি বিবেক বলতে কিছু নেই? এত রাতে কেউ কাউকে ফোন দেয়? এর আগে যে আমরা প্রতিদিন অনেক রাত পর্যন্ত কথা বলেছি, তখন তো কখনো এই কথাগুলো বলোনি তুমি আমাকে। আর আজ হঠাৎ করে এমন করছো কেন? একটু খুলে বলবে? কিছু কি হয়েছে? আগে কি বলছি সেইগুলো মনে করতে চাই না। আমি এখন ঘুমাবো, আগামীকাল কলেজে কথা হবে। বাই। ফোন দিবা না একদম। শোনো, রিয়াজকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। রিয়াজ অবাক হয়। বর্তমান সময়ের মানুষগুলো খুবই বড় বিচিত্রময়, যাদেরকে বুঝে উঠতে পারা একদমই অসম্ভব। দীর্ঘ একটা শ্বাস নিয়ে কথাটা বলল রিয়াজ। যাকে সে ভালোবাসছে সে আজ রিয়াজকে অবহেলা করছে। এসব ভাবতে ভাবতে রিয়াজ ঘুমিয়ে পড়ে। সকাল হয়। সকালে তিশা রিয়াজের রুমে এসে ডাকতে থাকে। তিশা বলে, ভাইয়া ওঠো, কলেজে যাবে না? তুমি? যাবো তো। তাহলে ফ্রেশ হও তাড়াতাড়ি, সময় কিন্তু বেশি নেই। রিয়াজ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল। তারপর নাস্তা করে আজকে অন্য দিনের থেকে নিম্নমানের পোশাক পরে কলেজে আসে রিয়াজ। রিয়াজের দিকে সবাই কেমন দৃষ্টিতে তাকিয়ে থাকে। রিয়াজ কলেজের ভিতরে প্রবেশ করে। ভিতরে এসে একটা দৃশ্য দেখে রিয়াজের মেজাজটা খুবই গরম হয়ে গেল। কেননা রিয়াজ কলেজের ভিতরে প্রবেশ করেই দেখে লিয়া গতকালে সেই ছেলেটির হাত ধরে হেসে হেসে ওর সাথে কথা বলছে। রিয়াজ এটা দেখে অনেক অবাক হয়। রিয়াজ আর এক মুহূর্ত দেরি না করে লিয়ার কাছে চলে আসে। ওদের সামনে এসে দাঁড়ায় রিয়াজ। রিয়াজ লিয়াকে বলে, লিয়া, তুমি এই ছেলেটির সাথে কি করছো? তাতে তোর কি? কে তুই? আমার কি মানে? আর এভাবে কথা বলছো কেন? তোমার সাথে গতকাল থেকে কথা বলার সুযোগ পাচ্ছি না, তার কারণ কি? কোনো রকম চান্সই দিচ্ছ না কথা বলতে। তোর মতো ছোট লোকের সাথে আমার কোনো কথা আছে বলে মনে হয় না, তাই কথা বলবি না। আশা করি বুঝতে পারছিস। লিয়া, এইগুলো তুমি কি বলছো? তোমার মাথা ঠিক আছে তো? ওই ছোট লোকের বাচ্চা, তুই আমাকে কোন সাহসে নাম ধরে ডাকিস? তোর এত বড় সাহস কে দিয়েছে? লিয়ার প্রতিটি কথা রিয়াজের বুকের ভিতরে তীরের মতো আঘাত করছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না কাউকে কিছু। চুপচাপ সহ্য করছে লিয়ার কথা। রিয়াজ আবার লিয়াকে বলে, লিয়া, তুমি তো এমন ছিলে না। ও সরি, আপনাকে তো আপনি করে ডাকতে হবে, আমার নামও ধরে ডাকা যাবে না। আপনি তো এমন ছিলেন না। এই 2টি বছরের আমাদের ভালোবাসা আপনার কাছে কি শুধুমাত্র অভিনয় ছিল? তোদের মতো ছোট লোকদের সাথে মজা করা যায়, কখনো তোদেরকে ভালোবাসা যায় না, বুঝছিস? সামনে থেকে যা। রিয়াজ কান্না করে দেয়। কান্না ভেজা চোখ নিয়ে রিয়াজ লিয়ার হাত ধরে রিয়াজ বলে, এমন করো না লিয়া, আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তুমি তো আমাকে প্রপোজ করেছিলে। আজ তাহলে এমন করে কথা বলছো কেন? আমি কি করেছি আমাকে বুঝিয়ে বলো, আমি সব ঠিক করে নিব। তবুও প্লিজ এমন করো না।
আমি তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। লিয়া এক ঝটকায় রিয়াজের হাত ছাড়িয়ে নেয়, তারপর ঠাস ঠাস করে রিয়াজের গালে লিয়া দুটো চড় বসিয়ে দেয়। লিয়া রেগে বলে। রিয়া চুপচাপ দাঁড়িয়ে থাকে, কিন্তু লিয়া বলে, ওই তোরে না বলছি তোকে আমি ভালোবাসি না, তাহলে তুই কেন আমাকে ধরছিস? আর কখনো আমার সামনে আসবি না, কথাটা যেন তোর মনে থাকে। লিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। ভালোবাসা? মুচির ছেলে হয়ে ভালোবাসতে আসছিস বেটা ছোট লোক। আর শোন, এই যে নিলয়কে দেখছিস, ও হলো আমার ভালোবাসার মানুষ। আমরা একজন আরেকজনকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি, বুঝছিস তো? রিয়াজকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কথাগুলো বলে লিয়া রিয়াজের সামনে থেকে চলে গেল। লিয়ার কথাগুলো শুনে রিয়াজের দুই চোখ দিয়ে অনবরত পানি পড়তে থাকে। বিড়বিড় করে বলে, আমি আজ গরিব বলে আমার ভালোবাসার মানুষটি আজকে আমাকে ছেড়ে চলে গেল। আজ আমার বাবা মুচি, সবাই আমাকে নিয়ে নাক ছিটকায়, অথচ আমার বাবা তো চুরি করে না। রিয়াজ আর কিছু ভাবতে পারছে না, ওর অনেক কষ্ট হচ্ছে। লিয়াকে নিয়ে ভাবতে থাকে, তখন পিছনে রাজ এসে দাঁড়ায়। বন্ধু, কান্না করিস না, তোকে তো বলেছিলাম ভালোবাসার সবসময় দামি পোশাকে পরিচয় আর টাকার কাছে সীমাবদ্ধ থাকে। কান্না না করে তুইও দেখিয়ে দে যে তুইও পারিস। ভেঙে না পড়ে তুই দেখিয়ে দিবি পারিস টাকা উপার্জন করে ধনী হয়ে। তোর না বিজনেস করার ইচ্ছা? তাহলে শুরু করে দে। সব মানুষ একই রকম, কাউকে বিশ্বাস করতে কষ্ট হয় আমার। আচ্ছা, মন খারাপ করে থাকিস না, নিজেকে বড় হতে হবে, বুঝলি? অনেক বড় হতে হবে। তুই যা বলেছিস তা ঠিকই বলেছিস রাজ, তবে একটি কথা মনে রাখবি, কখনো আমি ভাবি প্রতিনিয়ত রিক্সা চালায় যে তার কি জীবনের প্রতি বিরক্তি নেই? আবার সারাদিন সেলাই করা ব্যক্তিটাকে নিয়েও ভাবি তার কি বিরক্তি নেই? রাস্তায় প্লাস্টিকের জিনিসপত্র খোঁজাখুঁজি করা টোকাইদের বিরক্তি নেই? মুচিরা সারাদিন জুতা সেলাই করে, কালি হাতে নিয়ে বসে থাকে, তাদের কি কাজে বিরক্তি নেই? ওদেরও বিরক্তি আছে, অলসতাও আছে, তবুও বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়ত বুকে কষ্ট আর মুখে হাসি নিয়ে যাদের পথ চলা, তাদের কাছে জীবনের মানেটা ভিন্ন। জীবনের ক্ষুধা মেটাতে, ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে, দুটো ভাতের জন্য তাদের নিত্যকার জীবনের কার্যক্রম, এই হাড়ভাঙা পরিশ্রম, এই দুমুঠো ভাতের জন্য যুদ্ধ, এটাই হয়তো জীবন। মধ্যবিত্ত মানুষের নিজ পরিবার ভাই বোনদের জন্য নিজের জীবনের বেশিরভাগ সময়ই অতিবাহিত করে। তাদের জীবনের মানে আবার ভিন্ন। হয়তো ইদানিং যখন এসব ভাবি সবসময় কেমন গোলমেলো লাগে, আবার সংগ্রামের মাধ্যমে জীবনের রং বদলায়। মানুষ সুখী হয়, টোকাই বৃত্তবান হয়, বৃত্তবান গরিব হয়ে যায় মধ্যবিত্ত, হয়তো আবার মধ্যবিত্ত রয়। জীবন এমনই, আজকেও ধনী কালকেও গরিব। ভাঙা গড়ায় জীবন চলে জীবনের মতো, কিন্তু যুদ্ধটা সবাইকেই করতে হয়। কেউ জেতে বা হারে, মুচি বলে তাদের ছেলেমেয়েরা সম্মান পায় না, প্রয়োজনে তাদের কপালে জোটে তাচ্ছিল, অবহেলা আর অপমান। থাক, যাই রে বন্ধু, কিছু ভালো লাগছে না। রিয়াজের পিছন থেকে রাজ এসে বলে। রিয়াজ আর কিছু না বলে চলে আসে কলেজ থেকে। মনটা ওর অনেক খারাপ, বাবার কথা খুব মনে পড়ছে। রিয়াজের সাথে ওর বাবার একটা ঘটনা রিয়াজকে আরও ভাবায়। রিয়াজ খুব ছোট ছিল তখন রিয়াজ আর তার বাবা একসাথে গাছের নিচে বসেছিল জুতো কালি করতে। রিয়াজ অনেক বায়না করেছিল যে তার বাবার সাথে যাবে। রিয়াজের বাবা রহমান মিয়া রিয়াজকে সাথে করে নিয়েও আসে। রহমানের দেখা দেখিতে রিয়াজও জুতো নিয়ে খেলতে থাকে। একজন লোক আসে, রিয়াজের বাবার কাছে জুতো কালি করে দিচ্ছিল। তিনি কালো জুতোতে রিয়াজ হঠাৎ করে লাল কালি ফেলে দেয়। লোকটি অনেক রেগে গিয়ে রিয়াজকে গালি দেয়। তারপর থেকে রহমান মিয়া ঠিক করে ছেলেকে সে পড়াশুনো করাবে, কখনো সে মুচির ধারের কাছেও আসতে দিবে না। রিয়াজ রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে লিয়ার কথা ভাবছে। কতই না যে সুন্দর ছিল লিয়ার সাথে কাটানোর আগের দিনগুলো। লিয়ার সাথে রিয়াজ চেয়েছিল খুনসুটির মাধ্যমে কাটিয়ে দিতে বাকি জীবন, কিন্তু সেটা আর হয়ে উঠল না। সব কিছু শেষ হয়ে গেল। শেষ হওয়ার পিছনে কারণ টাকার জন্য আজকে লিয়া তাকে ছেড়ে চলে গেছে। এই জন্যই মনীষীরা বলেছেন,
টাকার গন্ধ সবাইকে করে দেয় অন্ধ। পৃথিবীর সকল মানুষ টাকার পিছনে ছুটে চলে, টাকার জন্য কেউ সত্যিকারের ভালোবাসাকে প্রাধান্য দেয় না। তবে রিয়াজের আরও একটা অতীত আছে, সেই অতীত কেউ জানে না। হ্যাঁ, এটা সত্য যে রিয়াজের বাবা মুচি ছিল, কিন্তু সেই অতীত ছাড়া একটা অতীত রিয়াজকে ঘিরেই রয়েছে। রিয়াজ পড়াশুনো করে অনেক ভালোভাবেই নিজেকে আর লিয়ার সাথে মেশাবে না। রিয়াজ পরের দিন কলেজে আসে। রিয়াজকে দেখে রাজ দ্রুত রিয়াজের কাছে আসে। রিয়াজ বসেছিল শহীদ মিনারের সিঁড়িতে। রাজ এসে রিয়াজকে বলল, কিরে এখানে বসে আছিস যে? তোর লিয়াকে দেখলাম নিলয়ের সাথে বাইকে করে কোথাও যেন গেল। ও সরি, লিয়া না, এখন তো সে নিলয়। বন্ধু সমস্যা নেই। শোন, আমি এই ভার্সিটি ছেড়ে চলে যাচ্ছি, এই এলাকা ছেড়ে চলে যাচ্ছি, আর কখনো এখানে ফিরবো না। এই শহরের প্রতিটা রাস্তায় লিয়াকে ঘিরে আমার স্মৃতি জড়িয়ে আছে, যা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। তা কি করবি ভাবছিস? ভাবছি এই শহর ছেড়ে চলে যাব, আর এই ভার্সিটি থেকেও সব কিছু ছেড়ে চলে যাব। তুই কি পাগল হয়ে গেছিস? আমাদের রেখে, তোর বাবা মাদের রেখে চলে যাবি? তোর কি আমাদের কথা মনে পড়বে না? সব কিছুই মনে পড়বে, তবে দীর্ঘশ্বাসের থেকে ছেড়ে যাওয়াটা শ্রেয়। আমি টিসি নিয়ে এসেছি, থাকো, চলে যাব। রিয়াজ আর কিছু বলে না। সে প্রিন্সিপালের রুমে গিয়ে সব কিছুর ব্যবস্থা করে ফেলে। টিসি নিয়ে সে তার মামার কাছে আসে। মামার কাছে বলে, মামা, নতুন শহরে যাচ্ছি, আমার বিজনেস শুরু করব। আমি আর এক বন্ধু মিলে বিজনেস শুরু করার প্ল্যান করেছি, সেখানেই পড়ব। আমি আসি মামা। রিয়াজ, আমি দোয়া করি তুমি বড় হও। এই নাও কিছু টাকা, তোমাকে দিলাম। এখানে 10 লাখ টাকা আছে, তুমি নিজের বিজনেস শুরু করো। আমি সব সময় তোমার জন্য দোয়া করব। মামা, আপনি যে উপকারটা আমাকে করলেন সেটা কখনো ভুলব না। রিয়াজ তার মামাকে জড়িয়ে ধরে টাকাগুলো নিয়ে পাড়ি জমায় নতুন শহরের উদ্দেশ্যে। তারপর কেটে যায় 5 বছর। বাংলাদেশের আরএ কোম্পানির টপ বিজনেস কোম্পানির খেতাব অর্জন করেছে। পরপর 3 বার সারা দেশে আরএ কোম্পানির নাম ছড়িয়ে পড়েছে। দেখতে দেখতে কোম্পানিটা বিশ্বের কাছেও বেশ পরিচিত হয়ে পড়েছে। প্রতিদিন হাজার হাজার মানুষ এই কোম্পানিতে চাকরির জন্য ঘুরে ঘুরে বেড়ায়। কিন্তু কার ভাগ্যে এমন কোম্পানি জোটে? কোম্পানিটি অনেক শাখা বাংলাদেশের বিভিন্ন এলাকাতে প্রতিষ্ঠিত হয়েছে। প্রোডাক্টের মূল্য অনেক কম, তাছাড়া কর্মচারীদের বেতনও ভালো। এই জন্য কোম্পানিটার চাহিদাও অনেক ভালো। সব কোম্পানি আর এই কোম্পানির কাছে যেন মুখ থুবড়ে পড়েছে। বর্তমানে এই কোম্পানির মালিক একজনই, কিন্তু তার নাম এখনও অবধি কেউ জানে না। খালি কোম্পানির মালিকের নামের সাথে মিল রেখে নামটা রাখা হয়েছে আরএ, কিন্তু কে সে কেউ জানে না। মিডিয়াতেও কখনো সামনে আসেনি তিনি। সবসময় কোম্পানির ম্যানেজার হাসান সাহেব কথা বলেছে কোম্পানির নানা বিষয় নিয়ে। আজকে কোম্পানিতে বড় রকমের ইন্টারভিউ হবে। দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক ছেলে মেয়ে মেইন অফিসে চাকরির ইন্টারভিউ দিতে এসেছে। এক এক করে সবাই ইন্টারভিউ রুমে প্রবেশ করে। সেখানে ম্যানেজার নিজেই ছিল। এই কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছে লিজা নিজেই। লিয়া ইন্টারভিউ রুমে প্রবেশ করে সব প্রশ্নের সঠিক জবাব দেয়। এমন সময় ম্যানেজারের কাছে একজন নেতার ফোন আসে। হ্যালো হাসান সাহেব, আমি মেয়র বলছি। একটু আগে যে ছেলেটা আপনার কাছে ইন্টারভিউ দিল সে আমার ভাগনা হয়। ওর চাকরিটা যেন হয়ে যায়, প্রয়োজনে আমি লাখ টাকা দেব। চুপ করেন। আপনি হয়তো জানেন না এখানে ঘুষের মাধ্যমে চাকরি হয় না, নিজের যোগ্যতায় চাকরি হয়। আপনারা বাগানে কিছুই করতে পারেননি, রেজাল্টও ভালো না। আজকে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের মধ্যে একজন বেশ ভালো, আর সে আমাদের সামনেই দাঁড়িয়ে আমাদের স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তাকে নিযুক্ত করা হবে। এরপর যদি এসব নিয়ে ফোন করেছেন তো আপনাকে পুলিশে দেব বলে দিলাম। ম্যানেজার ফোনটা রেখে দেয়। লিয়ার দিকে তাকাই, লিয়াকে বলে, আজ থেকে তুমি হবে স্যারের পিএ। স্যার আসলে স্যারের সাথে পরিচয় করে দেব। এখন তুমি চলে যাও। লিয়া চাকরিটা পেয়ে অনেক খুশি। এত বড় একটা কোম্পানিতে তার চাকরি হয়েছে ভাবতেই লিয়া যেন খুশিতে নাচতে শুরু করে দেয়। কয়েকদিন পর
সকালবেলা সবাই নাস্তা করছে একসাথে বসে। কোম্পানির ম্যানেজার, রিয়াজের বাবা, রিয়াজের মামা সহ আরও কয়েকজন তখন ম্যানেজার আঙ্কেল রিয়াজকে বলে, রিয়াজ তুমি রেডি তো? আমরা নাস্তা করে বের হব অফিসের উদ্দেশ্যে। আজকে কিন্তু অফিসে তোমার যেতেই হবে। কাকা, তুমি থাকতে আবার আমার যেতে হবে কেন? তুমি ছাড়া কে যাবে বলো? পার্সোনাল সেক্রেটারি লাগবে, ইন্টারভিউ দিয়ে নিয়েও এলাম, অথচ মাসখানিক হলো তুমি অফিসে যাচ্ছ না। এটা কোনো কথা হলো? আজকে যাবা, রেডি হও। আচ্ছা আমি এখনই বের হব, তুমি একটু পরে এসো অফিসে। নতুন যাদেরকে নিয়োগ দিয়েছেন তারা তো কেউ আমাকে চেনে না। আমি একটু আগে গিয়ে অফিসের উচ্চ পদে কর্মকর্তাগুলোর আচরণ কেমন তা দেখতে চাই। আমার নতুন পিএকে একটু দেখা যাবে? আচ্ছা ঠিক আছে, যা ভালো বুঝো করো। রিয়াজ খাবার শেষ করে, বাকিরাও খেতে থাকে। ম্যানেজারটা হলো এই কোম্পানির আসল মালিক। রিয়াজ কোম্পানিটা কিনে নিয়েছিল অনেক বছর আগে, কিন্তু আসল মালিককে যেতে দেয়নি, তাকেই ম্যানেজার করে রেখে দিয়েছে কোম্পানিতে। রিয়াজ খাবার শেষ করে অফিসের উদ্দেশ্যে বের হয়। বেশ কিছু সময় পর রিয়াজ অফিসে চলে আসে। অফিসের পুরনো স্টাফরা আজ তেমন নেই, নতুনরা রিয়াজকে চেনেই না। পুরনো পাবলিকরা মিটিং রুমে আছে। রিয়াজ নিচতলায় অফিসের মধ্যে ঘুরে ঘুরে দেখছে। একটু সময় পর সে সিঁড়ি বেয়ে যখন উপরে উঠবে, তখনই রিয়াজের একটা মেয়ের সাথে ধাক্কা লাগে। রিয়াজ মেয়েটির দিকে প্রথমে তাকায়নি। মেয়েটি হলো লিয়া। লিয়াও রিয়াজের দিকে তাকায়নি। লিয়া যখন রাগে মুটিয়ে রিয়াজের দিকে তাকালো, তখন লিয়া অবাক চোখে রিয়াজকে দেখতে থাকে। রিয়াজ অবাক হয়ে তাকিয়ে আছে লিয়ার দিকে, কেননা মেয়েটি আর কেউ নয়। রিয়াজ যার সাথে ধাক্কা খেয়েছে মেয়েটি হলো লিয়া। রিয়াজকে দেখেই লিয়া বলল, আরে তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। তাই এই অফিসে হঠাৎ কি মনে করে? ও, চাকরির ইন্টারভিউ দিতে নাকি? এখানে তোমার মতো মানুষের চাকরি হবে না। ওই আর কি, যাই হোক, আমার কথা পরে বলি। তা তুমি এখানে কি করো? এটা তো আমাদের অফিস, মানে আমি এই অফিসের বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, মানে পিএ। যদি তোমার চাকরি হয় তাহলে আমাকে ম্যাম বলে ডাকবে, বুঝছো? তুমি এই অফিসের বসের পিএ? বাহ, বেশ বড় পদেই চাকরি পেয়েছো। এত বড় চাকরি কে দিল তোমাকে? ওই, তোমাকে না বলছি আমাকে ম্যাম বলে ডাকবে? কাকে কি ডাকতে হয় তা কি জানো না তুমি? এটা অফিস, আর অফিসে আমি হলাম বসের কাছের লোক। তুমি আমাকে ম্যাম ডাকবা, বুঝছো? বড় পদের লোকেদের সম্মান দিতে হয়, সেটুকু শেখনি? শিখবেই বা কী করে? তোমাদের মতো ছোট লোকরা এইগুলোর কিছুই বোঝে না। আর তাছাড়া তুমি উপরের দিকে কি করতে চাচ্ছ? ইন্টারভিউ রুম তো নিচে, আজও সে আগের মতো অহংকারী রয়ে গেছো। যাই হোক, ইন্টারভিউ দিতে আসলেও অফিসটা ঘুরে দেখার ইচ্ছে ছিল, তাই একটু দেখছি। তোমার কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, তবে চাকরির ইন্টারভিউতে আমার নাম বলবা, আমি আসবো। আমি বললে তোমার চাকরি হয়ে যাবে। তোমার মতো গরিব মানুষদের তো আবার এমনি এমনি চাকরি হবে না। আচ্ছা, এত অহংকার করো? যাই হোক, দেখি সামনে গিয়ে। রিয়াজ আর কিছু না বলে চলে যায় সেখান থেকে। অফিসের চারপাশ ঘুরে ঘুরে দেখছে রিয়াজ, আর মাঝে মধ্যে লিয়ার কথা ভাবছে। লিয়ার অহংকার এখনও কমেনি। সময় হলে লিয়ার এমন অহংকার রিয়াজ কমিয়ে দিবে। রিয়াজ ঘুরতে ঘুরতে সারা অফিস রুম দেখতে থাকে। সবাই রিয়াজের দিকে কেমন করে তাকায়, কারণ বহিরাগত একজন মানুষ নিজের ইচ্ছে মতো অফিসে এসে ঘুরছে। কেউ রিয়াজকে সেভাবে চেনে না, তাই অফিসের স্টাফদের সামনে রিয়াজের এমন ঘোরাঘুরিটা রিয়াজ বেশ ভালো মতো এনজয় করছে। রিয়াজ ঘুরে ঘুরে উপরতলাতে এসে ম্যানেজার কাকার রুমে প্রবেশ করলো। ম্যানেজার সাহেব অনেক আগেই অফিসে এসেছেন, রিয়াজকে দেখে বলল, আরে রিয়াজ, হলো তোমার অফিস করা? কত বছর পর পর যে অফিসে আসো তুমি নিজেও জানো না। সব তো আপনাদেরই কাজ। আপনি জানেন কোম্পানি কিভাবে কি করতে হয়? মাঝে মাঝে এসে দেখে যায় তো। তোমার আসতে কোনো সমস্যা হয়নি তো? না কাকা, আপনাকে যা বলেছিলাম সব ঠিক আছে।
হ্যাঁ, সব ঠিক আছে। তুলনাদেরকে মিটিং রুমে বসিয়ে রেখেছি। সবাইকে বলছি স্যার আসলে মিটিং হবে। আচ্ছা ঠিক আছে, যান, মিটিংয়ের ঘোষণা দেন, আমি বসি। রিয়াজ বসে বসে ফোন চাপতে থাকে। কিছুক্ষণ পর ম্যানেজার কাকা এসে বলে মিটিং রুমে যেতে। সবাই গিয়ে বসে আছে মিটিং রুমে। রিয়াজ বসা থেকে উঠল। আমার পিএ কোথায়? সবাই মিটিং রুমে আছি। চলেন তাহলে মিটিং শুরু করি। ওরা দুইজন একসাথে প্রবেশ করে মিটিং রুমে। ওদের দুইজনকে একসঙ্গে প্রবেশ করতে দেখে সবাই দাঁড়িয়ে সালাম দেয়। লিয়া উঠে দাঁড়িয়েছে। সে ভাবছে ম্যানেজার এসেছে, তাই সালাম দিচ্ছে সবাই। রিয়াজ একটা চেয়ারে বসলো। ম্যানেজার সবার সাথে কিছু সময় কথা বলেই সবার উদ্দেশ্যে। সবাই তখন রিয়াজের দিকে তাকিয়ে আছে। ইয়াং একটা ছেলে, আজ এত বড় বিজনেসম্যান, কিন্তু কিভাবে হলো? বিশেষ করে লিয়া তো আরও বেশি অবাক হয়, কারণ যে ছেলেটা নিজেকে মুজির ছেলে হিসেবে পরিচয় দিত, সেই ছেলেটা আজ কিনা টপ বিজনেসম্যান। কিন্তু কিভাবে সম্ভব? ম্যানেজার আরও বলে, রিয়াজ হলো এই গ্রুপের একমাত্র মালিক। রিয়াজ খুব কষ্ট করে আজ এ পর্যন্ত এসেছে, নিজেকে প্রমাণ করেছে সে কারোর থেকে কম নয়, সে আমাদের গর্ব। রিয়াজের মাধ্যমে আমরা আজ এখানে আসতে পেরেছি। সবাই রিয়াজের জন্য একটা হাততালি দাও। ম্যানেজার সাহেবের কথা মতো সবাই হাততালি দিয়ে স্বাগত জানালো রিয়াজকে। একে একে অনেকেই রিয়াজের কাছে এসে সালাম দিয়ে ফুল এগিয়ে দেয়। সবার দেখা দেখিতে লিয়া আসে। রিয়াজদের দিকে তাকিয়ে অবাকের সহিত মুচকি হাসি দিয়ে শুভেচ্ছা নেয়। ম্যানেজার বলে, রিয়াজ তেমন অফিসে না আসলেও সব সময় কোম্পানির সবার কাছে প্রতি নজর রেখেছে। সে আপনাদের উদ্দেশ্যে কিছু বলতে চায়। টেবিল মাইক্রোফোন অন করলো রিয়াজ। গায়ে দামি পোশাক, স্টাইলটাও যেন একদম হিরোদের মতো। রিয়াজ সবার দিকে তাকিয়ে মুচকি হাসলো, তারপর বলল, আমার এত দূরে আসার পেছনে একজনের অবদান অনেক বেশি। সে কে জানতে চান? আজ থাক, সময় হলে আপনারা নিজেরাই জানতে পারবেন। রিয়াজ কথাগুলো শেষ করে লিয়ার দিকে তাকায়। লিয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রিয়াজ আবার বলল, রবীন্দ্রনাথ স্কুল পালিয়েছেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি, আর মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেছে। এন্ড্রু কার্নেগিকে তো ময়লা পোশাকের জন্য পার্কে ঢুকতে দেয়নি 30 বছর, পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একটি ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে গির্জায় যেতেন। ভারতের সংবিধান প্রণেতা বাবা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিতেন না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশের ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনো দিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন। শেখ সাদি রহমাতুল্লাহ আলাহির চেহারা যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুশ্রী নয়। তৈমুর লং খোলা ছিলেন। নেপোলিয়ন বেটে ছিলেন। সচিন টেন্ডুলকার উচ্চতা তো জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন আইন। নিজের বাড়ির ঠিকানা ও ফোন নম্বর মনে রাখতে পারেন না। কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দিবেই। আমি সাধারণ থাকতে পছন্দ করি, আগেও থাকতাম, কিন্তু একজন মানুষ ভালোবেসে পাশে এসেছিল, তবে বদলাতে সাহায্য করেনি। পাশে থেকে সে কেবল চলে গিয়েছে। রিয়াজ কথাগুলো বলে থামলো। লিয়ার দিকে তাকিয়ে বলল, লিয়া, আপনি নিশ্চয়ই আমার কথাগুলো বেশ ভালো করে বুঝতে পেরেছেন এখন, কারণ কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আপনি নতুন, তার উপর আপনি আমার পিএ, তাই আমি কেমন সেটা আপনার জানা জরুরি, পরবর্তীতে যেন কোনো ভুল না হয়। লিয়া কথা না বলে মাথা নাড়ায়। রিয়াজ আর কিছু বলল না। রিয়াজ আর সেখানে না দাঁড়িয়ে নিজের কেবিনে চলে আসে। রিয়াজের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে লিয়া। রিয়াজকে নিয়ে ভাবনাতে ব্যস্ত হয়ে পড়ে, মনে মনে রিয়াজকে নিয়ে। রিয়াজ,
আমি জানি শেষের কথাগুলো তুমি আমাকে উদ্দেশ্য করে বললা। আজ যে কথাগুলো তুমি যে কারণে আমাকে বলেছ তা ঠিক, তবে আমার কারণগুলো সময় হলে তুমি অবশ্যই বুঝতে পারবে। শুধু সময়ের অপেক্ষা করো। আমিও একদিন তোমাকে কিছু বলতে চাই। লিয়া কিছু ভাবে না, রিয়াজের কেবিনের দিকে যেতে থাকে। রিয়াজ তার ম্যানেজার আঙ্কেলকে সব রকমের কাজ বুঝিয়ে দেয়। তারপর কেবিন থেকে বের হয় বাড়ি যাওয়ার জন্য। তখন লিয়ার সাথে দেখা। কোথায় যাচ্ছ তুমি? ম্যাম, এটা অফিস, আমি আপনার স্যার, আমাকে স্যার বলুন। স্যার বলবি না বা কী করে? এতটুকু ভদ্রতা তো কখনো মনে হয় শেখেননি। ছোট লোকরা অবশ্য ভদ্রতা এতটাও শেখেও না। স্যার বলুন আমাকে। সরি স্যার, আর হবে না। এই তো গুড গার্ল। যাই হোক, অফিসে থাকেন, বাড়ি যাচ্ছি, কালকে কথা হবে। রিয়াজ লিয়াকে আর কিছু বলতে না দিয়ে সোজা চলে যায় সেখান থেকে। সবাই অবাক হচ্ছে মজির ছেলে হয়ে এত বড় কোম্পানির মালিক কিভাবে হলো। রিয়াজ আসলে রিয়াজ যখন ঢাকাতে আসে মামার টাকা নিয়ে, তখন তার সাথে ওর বন্ধু সাকিব ছিল। সাকিব আর রিয়াজ মিলে 25 লক্ষ টাকা ম্যানেজ করে দুজনে কি বিজনেস শুরু করবে সেটাই ভাবতে থাকে। দুজনে একটা চায়ের দোকানে বসে ভাবছে। দোস্ত, বাইরে থেকে তো চলে এসেছিস, কি বিজনেস করবি ভাবছিস কিছু? দেখো, শহরে কাঁচা সবজির চাহিদা বেশ, টাটকা সবজিও পাওয়া যায় না। আমরা যদি সবজির যোগান দিতে পারি, নিজেদের একটা পিক আপ থাকবে, তুই তো গাড়ি চালাতে পারিস, দুজনে গ্রাম থেকে সবজি কিনে সোজা ঢাকাতে আমরা সেল করব। এটাও ভালো, দেখি আরও কি করা যায়। দুজনে কথা বলছিল, হঠাৎ একটা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটা কারেন্টের খুঁটির সাথে এসে ধাক্কা মেরে দেয়। আর সাথে সাথে গাড়ির কাঁচ ভেঙে একজন বের হয়ে আসে। গাড়ির সামনে এসে পড়ে লোকটা, গুরুতর অ্যাক্সিডেন্ট হয়। লোকটা আহত হয় বেশ ভালোভাবেই। দৌড়ে যায় সেখানে, দুজনে মিলে হাসপাতালে ভর্তি করায় লোকটাকে। লোকটা হলো আয়া সাহেব। আয়া সাহেব সুস্থ হতেই ডক্টরদের জিজ্ঞেস করে তাকে কারা হাসপাতালে এনেছে। তখন রিয়াজকে ডাকা হয়। রিয়াজ আর সাকিব আসে আয়াজের সামনে। আঙ্কেল, আপনি কি এখন ঠিক আছেন? হ্যাঁ, কিন্তু তোমরা আমাকে বাঁচালে কেন? আমাকে মরতে দিতে? আপনি এসব কি বলেন? আপনাকে দেখে মনে হয় না আপনি সাধারণ মানুষ। হ্যাঁ, তাহলে কেন এমন কথা বলবেন? আসলে আমার আর এস কোম্পানিটা ঢুকতে বসেছে। সব কর্মচারী ফাঁকি দিচ্ছেন, ঋণের বোঝা বয়ে চলেছে। কি করব বুঝতে পারছি না, এজন্য এসব ভাবছিলাম, তাই অ্যাক্সিডেন্ট হলো। এই ব্যাপার? আচ্ছা, চিন্তা নেই, কি করতে হবে বলেন? ব্যাংক থেকে নোটিশ এসেছে, তাদের 1 কোটি টাকা শোধ না করলে তারা আমার কোম্পানিটা নিয়ে নেবে। আপাতত 25 লাখ টাকা দিলে 7-6 মাস ওদেরকে চুপ করানো যাবে। একটা কাজ করুন, আমরা 25 লাখ টাকা দিচ্ছি, আমাদেরকে কোম্পানির 25% মালিকানা দিন, বাকিটা আমরা দেখে নিব। কি বলিস তুই? ঘুরতে থাকা কোম্পানি কিনতে চাস তুই? হ্যাঁ, সেটাই। তোমাদের 25 লাখ টাকার জলে যাবে, কোনো কিছুই হবে না। হোক, সব লস হোক, আপনি রাজি কিনা বলেন। আর সাকিব, আমাকে না তুই বিশ্বাস করিস, খালি আরেকবার বিশ্বাস কর। ঠিক আছে আঙ্কেল, বলেন আপনি রাজি কিনা? আমার কোনো সমস্যা হবে না, তবে মনে রাখিও তোমাদের হাতে থাকবে 6 মাস। 6 মাসে আবার 25 লাখ টাকা ব্যাংকে জমা দিতে হবে। এরপর আইএসের থেকে রিয়াজ কোম্পানির 25% কিনে নেয়। কোম্পানির বাকি সব সাইট বন্ধ করে দিয়ে রিয়াজ কেবল 25% ওপেন করে কাঁচা সবজির সাপ্লাই দিতে থাকে। মাসখানিকের ভিতরে পুরো সিটিকে রিয়াজ প্রধান সবজির সাপ্লাই হয়ে যায়। কিন্তু সাকিব হঠাৎ বলে, দোস্ত, আমাকে 10 লাখ টাকা দিস না, আমি দেশের বাইরে চলে যাব। আমি আর এখানে থাকতে চাই না, কোম্পানিটা তোর হোক। আচ্ছা, তুই যেটা ভালো মনে করিস, আমি আর কি বলবো। সাকিবকে 10 লক্ষ টাকা দিয়ে বাকি সবটার মালিক হয়ে যায় রিয়াজ। রিয়াজ একাই সব সামলাতে শুরু করে। 5 মাসের ভিতরে 30 লক্ষ টাকা হয় রিয়াজের। আয়াজ বলে, একটা কাজ করো, তুমি এই কোম্পানিটা কিনে নাও। ব্যাংকের হাতে যাওয়ার আগে তুমি কিনে নাও। তুমি মালিক, ব্যাংকের টাকা শোধ করলে কোম্পানিটা তোমার। রিয়াজ এবার নিজ হাতে সব কিছু সামলাতে থাকে। দক্ষ কারিগর নিয়ে আসতে থাকে, নতুন নতুন দিক কোম্পানিতে আনে।
প্রথমে কাঁচামালের বিজনেস হলেও আস্তে আস্তে সেটা নতুন প্রোডাক্ট আবিষ্কারের দিকে এগিয়ে যায়। কোম্পানির টাকাও পরিশোধ হয়ে যায়। রিয়াজ আয়াজকে ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। কোম্পানির নাম দেয় আরে কোম্পানি। সব প্রোডাক্ট বাজারে যে দামে সবাই ছাড়ে, রিয়াজ সেই প্রোডাক্ট 10 টাকা কম দিয়ে ছেড়ে দেয়, যার কারণে রিয়াজের কোম্পানির প্রোডাক্ট বাজারে চাহিদা বেশ ভালো। দামে কম হলেও মানের দিক থেকে সেরা হয়। আস্তে আস্তে বাকি কোম্পানিগুলো রিয়াজের সাথে পেরে উঠতে পারে না, রিয়াজের কাছে বিক্রি করতে হয়। এভাবে রিয়াজ অনেক বছর পর টপ বিজনেসম্যান হয়। পরের দিন রিয়াজ অফিসে আসে। অফিসে এসেই নিজের কেবিনে প্রবেশ করে চেয়ারে বসতেই রিয়াজ লিয়াকে ডাক দিল। লিয়াকে পিয়ন এসেই ডাক দেয়। লিয়া দরজা খুলে দাঁড়িয়ে থেকে বলে, ভেতরে আসতে পারি স্যার? আসুন। আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ, আপনি অফিসের পিয়নকে বলবেন আপনার সিট আমার রুমে নিয়ে আসতে। এখন আর আপনি ভালো করে শুনে রাখুন, আমার অফিসে জব করতে হলে টাইম টু টাইম অফিসে আসতে হবে। আপনি যদি দেরি করে আসেন তাহলে আপনার বেতন থেকে টাকা কেটে ফেলা হবে। এখন আমার জন্য 1 কাপ কফি নিয়ে আসুন, যান। লিয়া মাথা নাড়িয়ে রুম থেকে চলে গেল। লিয়া এখন রিয়াজের কাছে সাধারণ একজন মানুষ, মানে বেতনভুক্ত কর্মচারী। তবে রিয়াজ আজও ভেবে পায় না যে মেয়ে রিয়াজের সব কিছু জানার পর প্রপোজ করে ভালোবাসে। হঠাৎ করে লিয়া কেন তাকে ছেড়ে গিয়েছিল? মজির ছেলে বলে ভার্সিটির সবাই যখন অপমান করত রিয়াজকে, তখনই লিয়া পাশে এসে দাঁড়াতো, রিয়াজকে টেনে নিত বুকে। তাহলে সেই রিয়াজকে ছেড়ে লিয়া কেন চলে গেল? লিয়া রিয়াজের সাথে কেন অমন করেছিল সেটা রিয়াজকে জানতে হবে। আর লিয়ার তো এতদিনে বিয়ে হয়ে যাওয়ার কথা, ওর তো নিলয় ছিল, তাহলে সে এখানে আসলো কেমন করে, বা এখানে চাকরিটাই নিল কেন? এসব কিছুই বুঝতে পারছে না রিয়াজ। আমার হৃদয় একটি যন্ত্রণা, তুই আমার হলি না। কি দোষ ছিল আমার? তোকে ভালোবেসেছি নিজের চাইতেও বেশি। সেটা কি ছিল বড় কারণ? তুই আমার মনটা কখনোই বুঝলি না লিয়া। এমনে তোর জন্য কতটা ভালোবাসা পুষে রেখেছিলাম, খোঁজও নিলি না আমার। মনটা বুঝলে আজ তুমি আমার মনের রাজ্যের রানী হয়ে থাকতে, কিন্তু তুমি আমাকে ছেড়ে গিয়েছিলে, আমাকে অপমান করেছিলে। আজকে তুমি আমার পাশে থাকতে পারতে, কিন্তু তুমি যেন কত দূরে। রিয়াজ কথাগুলো ভাবতে থাকে লিয়াকে নিয়ে। লিয়া আবার দরজার কাছে এসে দাঁড়ায়। দরজা খুলে লিয়া বলে, স্যার আপনার চা রেডি, ভেতরে আসবো? হ্যাঁ। লিয়া এসে রিয়াজের দিকে চায়ের কাপ বাড়িয়ে দেয়। রিয়াজ চায়ে ফু দিয়ে যখনই মুখে দিল তখনই ছ্যাঁদ করে উঠে বলে, এই চা মানুষে খায়? 1 কাপ চা বানাতে পারো না? পারো কি? পারো কি খালি মানুষকে নিজের অহংকার দেখাতে? এই চা এখন তুমি খাও, এই নাও। সরি স্যার, নতুন চা বানিয়ে নিয়ে আসি, এবার ভালো হবে। শ্যাট আপ, এটা চা কোম্পানি না যে বারবার চায়ের পিছনে সময় দিবেন। আর তাছাড়া আপনাকে কি আমি বলেছি আমার জন্য চা বানিয়ে আনতে? এখন এই চা আপনি আমার সামনে চেয়ারে বসে খাবেন, যেহেতু খারাপ চা বানিয়েছেন, সো আপনি এই চা খাবেন। খাচ্ছি স্যার। লিয়া চেয়ারে বসে রাগী লোকে তাকায় রিয়াজের দিকে। রিয়াজ মুখ টিপে হাসছে। তখন লিয়া নিজে নিজেকে বলে, চা ভালো হয়নি ফাইন, তাতে এত ধমক দেওয়া লাগে? চেয়ারে বসে চাই চুমুক দিয়ে চা খেয়ে দেখলো যে চা তো ঠিকই আছে, বরং অনেক সুন্দর হয়েছে চাটা। তাহলে রিয়াজ বলল, কেন যে চা ভালো হয়নি? বসে বসে লিয়ার চা খাওয়া দেখছি। লিয়া ভয়ে নিয়ে একদম বাচ্চাদের মতো চা খাচ্ছে। রিয়াজ নিজে বুদ্ধি খাটিয়ে লিয়াকে নিজের বানানো চা খাওয়ালো। কারণ লিয়াকে দেখে রিয়াজের মনে হয়েছে লিয়া অনেক ক্লান্ত, নার্ভাস। চা খেলে ক্লান্তি ভাবটা অনেক কমে যাবে, তাই লিয়াকে নিজে চা খাওয়ালো। রিয়াজ লিয়া চা শেষ হতেই ঝাড়ি দিয়ে বলল, এই এটা আপনার বাড়ি পেয়েছেন? চা খেতে এত সময় লাগলে কাজ করবেন কিভাবে? আপনার চা খাওয়া শেষ হলে এখন আমার সাথে চলুন। ঢং দেখলে মনে হয় কোন রাজকুমারী, যত সব। চলুন। লিয়া রিয়াজের থেকে ঝাড়ি খেয়ে বিষম খেল ফ্রিতে। দ্রুত রিয়াজের সাথে বের হতে থাকে লিয়া। রিয়াজ লিয়াকে নিয়ে মার্কেটে চলে আসে। মার্কেটটা রিয়াজের শপিং মলের মালিক রিয়াজ নিজেই। এখানে এসে লিয়া বলে,
আমরা এখানে কেন আসলাম স্যার, জানতে পারি? আমাদের এখানে আসার কারণ হলো আমি কিছু পোশাক কিনতে চাই। তাছাড়া আমার সামনে কেউ অল্প দামি পোশাক পরুক, এটা আমি চাই না। জানেন, পোশাকের জন্যই আমাকে আমার প্রিয় মানুষটা ছেড়ে চলে গিয়েছিল। আগামীকাল আপনি ভালো পোশাক পরে অফিসে আসবেন। আমরা একটি জায়গায় যাব পোশাকগুলো নিয়ে। যে পোশাকগুলো এখন কিনবো সেগুলো সেখানে লাগবে। ওকে স্যার। লিয়া লজ্জা পায়, কারণ সুযোগ পেলেই তাকে আগের কথাগুলো শুনিয়ে দিচ্ছে রিয়াজ। চুপচাপ মাথা নিচু করে সেসব শুনতে থাকে লিয়া। রিয়াজ এবং লিয়া দুজনে পছন্দ করে কিছু পোশাক কিনল। শপিং শেষ করে দুজনে একটা ভালো রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করে দামি দামি খাবার অর্ডার করে দুজনেই খাবার খেয়ে রেস্টুরেন্ট থেকে খাবার খেয়ে লিয়াকে নিয়ে বের হয়। সারাদিন শপিং মল রেস্টুরেন্ট থেকে অফিসের সময় পার হয়। তাই লিয়াকে রিয়াজ তার বাসায় যেতে বলে, আর রিয়াজও বাসায় চলে আসে। বাসায় আসার পর মা বলে, এতগুলো মার্কেট কার জন্য করছো বাবা? আমি আগামীকাল সকালে মামার বাসায় যাব। গ্রামে আমার বন্ধুকে দেখতে হবে। মামা মামি এবং রাজের পরিবারের জন্য কিছু কিনেছি। রাজ আমার খুবই কাছের বন্ধু, কিন্তু ওরা তো খুব গরিব। আমার খারাপ সময়ে যে পাশে ছিল। আমি যখন ঢাকা আসব তখন রাজকেও নিয়ে আসব। আমাদের অফিসে এনে ওকে ভালো একটি চাকরি দেব, যাতে করে ওদের পরিবারে আর কোনো অভাব না হয়। মা ছেলের এমন আচরণে খুশি হয়। পরের দিন রিয়াজ গাড়ি করে শপিং ব্যাগগুলো চাকরদের দিয়ে গাড়িতে ঢুকাই রিয়াজ খাবার খেয়ে গাড়ি নিয়ে বের হলো। সকালবেলা গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়ে লিয়াকে ফোন করে রিয়াজ। হ্যালো, কে? মানে আপনার কাকে লাগবে বলেন? স্যার। আপনি এখনো ঘুমাচ্ছেন? আপনাকে কি বলেছিলাম কালকে, মনে নেই? স্যার। আপনার বেতন না 50,000 টাকা? 5,000 কাটলাম মনে নেই বলে, আর 5,000 কাটলাম দেরি করে ঘুম থেকে ওঠার জন্যে। গ্রামে যাব, রেডি হয়ে 10 মিনিটের মধ্যে আপনি আপনার বাসার সামনের রাস্তায় এসে দাঁড়াবেন। যদি দেরি করেন তাহলে এবার পুরো বেতনটাই কাটা যাবে, বলে দিলাম। আচ্ছা। 10 মিনিটের ভিতরে রিয়াজ লিয়ার বাড়ির সামনে এসে দাঁড়ালো। রিয়াকে দৌড়ে আসতে দেখে লিয়া গাড়ির কাছে কয়েক সেকেন্ড পর লিয়া এসে হাঁপাতে থাকে। রিয়াজ লিয়াকে বলে, লিয়া, আপনি গাড়িতে উঠে বসেন জলদি, আপনার বেতন বেঁচে গিয়েছে। রিয়াজের কথা শুনে লিয়া গাড়ির কাছে আসে। লিয়া গাড়ির দরজা খুলে পিছনের সিটে বসতে চাই, তখনই রিয়াজ বলে, ওই মেয়ে, আমাকে কি আপনার ড্রাইভার মনে হয়? আপনি আমার সাথে সামনের সিটে বসেন। ভাব দেখে মনে হয় আমি ওর গাড়ির ড্রাইভার। আসেন সামনে। রিয়াজের ঝাড় খেয়ে চুপ হয়ে গেল, মনে মনে বলে, ভাবখানা দেখে মনে হয় বিশ্ব কিনে রেখে দিয়েছে। কি ভাগ্যে যে চান্দুর অ্যাসিস্ট্যান্ট হলাম। লিয়া রিয়াজের পাশের সামনে সিটে গিয়ে বসলো। রিয়াজ গাড়ি নিয়ে বের হয়, গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। লিয়া বলল, আমরা কোথায় যাব স্যার? আমার জিএফের সাথে দেখা করতে, সে গ্রামে থাকে। কথা শুনে লিয়া যেন নিজের কানকে বিশ্বাস করে না। রিয়াজেরও কি গার্লফ্রেন্ড থাকে? লিয়া রিয়াজকে ভালোবাসতো জীবনের শুরুতে, তবে কিছু সত্য ছিল যা রিয়াজ জানে না, কিছু রহস্য ছিল যা রিয়াজের অজানা ছিল। লিয়া মনে মনে বলে, আমার আগের সেই রিয়াজ আর আজকের রিয়াজের ভেতর অনেক পার্থক্য। তাকে আমি কি সত্যিটা বলে দিব? ওর এখন সত্যিটা যদি না বলি, তবে ও যদি অন্য কারোর হয়ে যায়, সেটা কখনো আমি মেনে নিতে পারবো না। কারণ আমি রিয়াজকে আমি আমার জীবনের চেয়েও বেশি ভালোবাসি। কথাগুলো লিয়া মনে মনে বলে, তবে রিয়াজকে এসব বলার সাহস পায় না। চুপচাপ বসে আছে লিয়া, চেয়ারে হেলান দিয়ে শুয়ে থাকে। কিছু সময় পর ঘুমিয়ে পড়ে। লিয়ার কাঁধটা বাঁকা হয়ে রিয়াজের কাঁধের উপর গিয়ে লিয়ার মাথা রাখে, অর্থাৎ রিয়াজের কাঁধে মাথা রেখে লিয়া ঘুমিয়ে পড়ে। রিয়াজ কিছু বলল না। লিয়ার মাথাটা আরও ভালোভাবে যেন রাখতে পারে, সেজন্য রিয়াজ নিজের কাঁধটা আরও ভালো মতো পেতে দেয়। আজ লিয়াকে রিয়াজ অনেক বছর পরে এমনভাবে কাছে পেল। লিয়াকে দেখতে থাকে রিয়াজ, কল্পনাতে লিয়াকে নিয়ে, ভাবনাতে ডুবে রিয়াজ। রিয়াজের মন চাইছে লিয়াকে একটু ছুঁয়ে দেখতে, কিন্তু সেই অধিকার যে এখন আর নেই। সেই সাহসটাও রিয়াজের এখন নেই। সব কিছু অনেক বছর আগেই নষ্ট হয়ে গেছে। হতে পারে লিয়া এখন অন্য কারোর,
তার থেকে বড় রিয়াজ গাড়ি চালাতে মনোযোগ দেয়। রিয়াজ গাড়ি চালাচ্ছে আর লিয়াকে কিছুক্ষণ পর পর দেখতে থাকে। এভাবেই বেশ কিছু সময় পার হয়ে যায়। লম্বা ঘুম দেয় লিয়া। কিছু সময় পর তারা গ্রামে প্রবেশ করে। রিয়াজ সোজা গাড়ি নিয়ে এসে রাজের বাসার সামনে পার্ক করে। লিয়া তখনও ঘুমে। গাড়ির দরজা খোলার আগেই রিয়াজ লিয়াকে ডাক দেয়। লিয়া, ওই লিয়া, ওঠো তাড়াতাড়ি। এত ঘুমাও কেন? সারা রাত কার বাগানের আম চুরি করতে গিয়েছিলে? লিয়া রিয়াজের ডাক শুনে চমকে ওঠে। ভয়ে রিয়াজের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ গাড়ি থেকে নামে। লিয়া ঘুম থেকে উঠে ভালো করে গাড়ি এই জানালার দিকে তাকিয়ে দেখে যে তারা গ্রামে চলে আসছে এবং এটা রাজের বাসাতে এসেছে। গাড়ি থেকে বের হতেই রিয়াজকে প্রশ্ন করলো, এটা কার বাড়ি? ও বুঝেছি, এই হলো আপনার জিএফের বাসা, তাই না? আমার কিউট গার্ল। রিয়াজ মুচকি হাসে। রিয়াও কিছু বলে না। রিয়াজ ফোন বের করে রাজকে ফোন দেয়। রাজ রিসিভ করতেই রিয়াজ রাজকে তার বাসার সামনে আসতে বলে। কয়েক সেকেন্ড পরেই রাজ দ্রুত বাড়ির সামনে এসে দাঁড়ালো। আশেপাশে তাকাতেই দেখে রিয়াজ দাঁড়িয়ে আছে দামি গাড়ির সামনে। রাজ রিয়াজকে দেখে দৌড়ে আসে কাছে। রিয়াজকে সে জড়িয়ে ধরে। কিরে, তুই এত বছর পর মনে পড়লো আমাদের কথা? কেমন আছিস? বাপরে, একসাথে এত প্রশ্ন, একটু দম নে। রাজ কিছু বলতে যাবে, তবে তার আগে হঠাৎ করে রাজের চোখ যায় লিয়ার দিকে। রাজ তখনই লিয়াকে বলে, এ কি লিয়া, তুমি ওর সাথে? কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? বিজয়কে দেখে ভালোই আছি। বাইরে কেন? বাড়ির ভিতরে যেতে হবে তো। এভাবে বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি? বিজয়, চল ভিতরে। রাজ ওদের বাসার ভিতরে নিয়ে চলে আসে। রিয়াজের হাব ভাব দেখে রাজ বুঝতে পারছে আসলে রিয়াজ অনেক বড় লোক হয়ে গেছে। তাছাড়া রিয়াজ রাজকে মাঝে মাঝে কল করতো, সবটা বলতো রাজকে। রাজ রিয়াজকে বলে, বিজয়, আমি গরিব মানুষ, তুই তো আমাদের বাসায় আসবি সেটা কখনো কল্পনাও করিনি। তোর মতো বন্ধু না হয়ে রে রোজ খালি খবর নিতাম, বাট আসার কথা সাহস পেতাম না। থাক, তোর ঢং তুই নিজের কাছে রাখ, না হলে কিন্তু চলে যাব বলে দিলাম। সরি বন্ধু, দুপুরে কি খাবি বল? পুকুরে মাছ আছে, সেটাই হোক আজকে। হারামি, জিজ্ঞাসা করবি কেন? যা আছে সেটাই দিবি। দুজনেই কথা বলতে বলতে ওরা আজ মাছ ধরে আনে পুকুর থেকে। দুপুরে সবাই মিলে খাবার খায়। রাজেরা আগের মতো আর নেই। রাজের বাবার ছোটোখাটো একটা দোকানের বিজনেস ছিল, মোটামুটি ভালোই আর্ন হতো সেখান থেকে। দুপুরে খাবার শেষ করে রিয়াজ রাজ বসে আছে পুকুর পাড়ে গাছের নিচে। রিয়াজ রাজকে বলে, আচ্ছা রাজ, তোদের যে একটা ব্যবসা ছিল তা কেমন করে এমন লস হলো? মানে এখন নেই কেন? কি হয়েছিল? কিছু নেতার জন্য আজ আমাদের এই অবস্থা। আমাদের এখানের অবস্থা খুবই খারাপ, তা তুই তো দেখতেই পারছিস। বড় একটা দোকান ছিল বাজারের মধ্যে, ভালোভাবে চলছিল সব কিছু, কিন্তু নেতাগুলো ছেলেপুলেরা জন্য ব্যবসায় টিকে রাখা সম্ভব হয়নি রে। কেন, কি করতো তারা? প্রতি মাসে ব্যবসার থেকে 2 কোটি টাকা নিত রোজ ওরা। সেজন্য আর বিজনেসটাও করে শক্তি পেতাম না। ও আচ্ছা, যাই হোক, লিয়া আমার গাড়ির পিছনে কিছু প্যাকেটগুলো আছে, তা সবগুলো নিয়ে এসো। ঠিক আছে স্যার। লিয়া চলে যায় সেখান থেকে। রাজের মুড অফ হয়ে গেছে। রিয়াজও কিছু বলছে না আর। লিয়া গাড়ির কাছে আসে, পিছনের ডিগি খুলে দেখে যে গতকালে সেই শপিং ব্যাগগুলো আছে সেখানে। লিয়া সবগুলো ব্যাগ একসাথে করে রিয়াজের কাছে আসলো। রাজ সেদিকে তাকিয়ে আছে। লিয়া এসে বলল, এই নিন স্যার, সবগুলো আনছি। রাজের কাছে দাও সব। রাজ, গিফটগুলো তোদের জন্য, মানে আন্টি, আঙ্কেল, তোর বোন আর তোর জন্য, বুঝেছিস? এগুলো কি দরকার ছিল বিজয়? আসছিস, ঘুরবি, খাবি, থাকবি। এসব বলতে হবে না, ভদ্রতা দূরে রাখ। বন্ধু হই তোর আমি, তাই আমার খারাপ সময় তুই থাকবি, তোর খারাপ সময়ে আমি থাকবো, সিম্পল। যাই হোক শোন, আমি তোকে নতুন ব্যবসা শুরু করার জন্য টাকা দিতে চাই। আমার বিপদের সময় করুণা করতে এসেছিস তুই? এটা তো আমার চাই না। রাজ, তোকে আমি করুণা করতে আসিনি, তুই তা ভালো করেই জানিস। আগেই বলেছি, বিপদের সময় বন্ধু প্রকৃত বন্ধু। পাশে যদি না থাকতে পারি তাহলে আমি কেমন বন্ধু হলাম? তোর অন্তত এসবের জন্য যদি করুণার কথা শুনতে হয় তাহলে মরে যাওয়া উচিত, তাই না? কিন্তু বিজয় আসলে
রিয়াজ কিছু বলছে না, রাজও কিছু বলছে না। দুজনে চুপচাপ বসে থাকতে থেকে লিয়াও যেন ওদের কথাগুলো শুনতেই চুপচাপ দর্শকের মতো বসে আছে। নীরবতা ভেঙে রিয়াজ রাজকে বলল, রাজ, তোকে একটা গল্প বলি তাহলে শোন। বিপদের সময় প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস। একবার এক বিজনেসম্যান প্রচণ্ড অর্থ সংকটে পড়লেন। তিনি দেনার দায়ে ডুবেছিলেন। ও সেটা থেকে মুক্তির জন্য কোনো উপায় খুঁজে পাচ্ছিল না। তার বিনিয়োগীরা মুখ ফিরিয়ে নিচ্ছিল, সাপ্লায়াররা তাদের অর্থ ফেরত চাচ্ছিল। এরকম সংকটময় মুহূর্তে তিনি একটি পার্কে চুপচাপ বসে ভাবছিলেন এরকম কোনো উপায় বের করা যায় কিনা যাতে তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। তার প্রতিষ্ঠানও রক্ষা পাবে ব্যাংকের হাত থেকে। বাজেয়াপ্ত হওয়া থেকে হঠাৎ একজন বৃদ্ধ লোক সেখানে এসে দাঁড়ালেন। লোকটি তাকে বলল, আপনাকে চিন্তিত মনে হচ্ছে, কিছু কি হয়েছে? আমাকে কি বলা যাবে? বিজনেসম্যান তাকে সব খুলে বললেন। সব শুনে বৃদ্ধ বললেন, আমার বিশ্বাস আমি আপনাকে সাহায্য করতে পারবো। তিনি লোকটিকে তার নাম জিজ্ঞাসা করলেন। একটি চেক বের করে তাতে বিজনেসম্যানের নাম লিখলেন ও স্বাক্ষর করে চেকটি তাকে দিয়ে দিলেন আর বললেন, এই চেকটি রাখুন, ঠিক এই জায়গায় আবার 1 বছর পর আমাদের দেখা হবে। তখন ইচ্ছা করলে আপনি আমার টাকা ফেরত দিতে পারেন। এই বলে বৃদ্ধ দ্রুত চলে গেলেন। বিজনেসম্যান দেখলেন তার হাতে 5 লাখ মার্কিন ডলারের চেক, যেটিতে স্বাক্ষর রয়েছে জন ডিফেন্ট। তিনি ছিলেন পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তিদের একজন। তিনি ভাবলেন, এখন আমি আমার আর্থিক সংকট নিমিষেই কাটিয়ে ফেলতে পারি। কিন্তু তিনি সেটা না করে চেকটি নিজের কাছে রাখলেন। ভাবতে শুরু করলেন, চেক তো আমার কাছে আছেই, কিন্তু এটা ব্যবহার না করেই কি আমি এই বিপদ থেকে মুক্তির কোনো উপায় পেতে পারি? নতুন আশা, সাহস ও উদ্যম আর পরিকল্পনা নিয়ে তিনি আবারও কাজে ঝাঁপিয়ে পড়লেন। ধীরে ধীরে তিনি তার নিজস্ব চিন্তা ও পরিকল্পনার সাহায্য নিয়ে দেনা থেকে মুক্ত হতে শুরু করেন। একসময় তিনি সব বকেয়া অর্থ পরিশোধ করেন। কর্মীদের ও সাপ্লায়ারদের বেতন একটি নির্দিষ্ট পরিকল্পনার মাঝে এনে পরিশোধ করেন। কয়েক মাসের মাঝেই তিনি আবার লাভের মুখ দেখতে শুরু করেন। ঠিক 1 বছর পর তিনি সেই চেকটি নিয়ে সেই পার্কে বৃদ্ধকে খুঁজতে শুরু করেন ও দেখাও পেয়ে যান। তিনি তাকে নিজের সাফল্যের গল্প বলতে শুরু করেন। এরকম সময় একজন নার্স এসে বৃদ্ধকে টেনে নিয়ে যেতে থাকেন। নার্স বিজনেসম্যানকে বললেন, আপনি ওনার কথা কিছু মনে করবেন না। বার্ধক্যজনিত কারণে উনি কিছুটা এলোমেলো আচরণ করেন ও নিজেকে জন্ডিরোগ ফেলার বলে দাবি করেন। এই বলে নার্স বৃদ্ধকে নিয়ে চলে গেলেন। হতভম্ব হয়ে ব্যবসায়ী ভদ্রলোক দাঁড়িয়ে রইলেন। তিনি বুঝলেন তার সাফল্যের কারণ আসলে চেকটি নয়, বরং তার মাঝে পুনরায় জন্ম নেওয়া সাহস ও আত্মবিশ্বাস তাকে ঘুরিয়ে দাঁড়াতে সাহায্য করেছে। তাই আমি তোকে ওনার মতো হতে বলিনি। তুই আমার টাকাগুলো নিয়ে নতুন ব্যবসা শুরু করবি, পরে একসময় না হয় আমার টাকাগুলো ফেরত দিলি। করুণা নয়, বলতে পারিস ঋণ দিচ্ছি। একটি কথা ভালো করে মনে রাখবি, যে কথাটি আমি তোকে গল্পের শুরুতে বলেছিলাম, বিপদের সময় প্রকৃত বন্ধুর নাম আত্মবিশ্বাস। তুই গল্পটার লোকটির চিন্তা শক্তি নিয়ে একটু ভাব, তবে তুই সফলতা পাবি ইনশাল্লাহ। আর টাকাটা তো ঋণ নিলি, যখন নিজেকে প্রতিষ্ঠিত করবি আমাকে ফেরত দিবি। রিয়াজ আর কিছু বলল না। রাজও চুপচাপ বসে থাকে। রাজকে কিছু টাকা দেয়। রাজ সেই টাকার ব্যাগের দিকে তাকিয়ে থাকে। রিয়াজ টাকাগুলো দিয়ে আর দাঁড়ায় না, ওদের কাছে থেকে বিদায় নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সাথে লিয়াও থাকে। সারা রাস্তায় দুজনে কোনো কথা বলেনি। লিয়া তো রিয়াজকে ভয় পায়, তাই কথা বলে রিয়াজও বলেনি। আর ঢাকায় পৌঁছতে ওদের অনেক রাত হয়ে যায়। রিয়াজ লিয়াকে ওর বাসার সামনে রেখে সে নিজেই বাসায় চলে আসে। রিয়াজ অনেক ক্লান্ত, সে দ্রুত বাড়িতে আসে। কলিং বেল বাজায়। যখন কাজের লোক দরজা খুলে দেয় তখন রিয়াজ পুরোই অবাক হয়ে গেল, কেননা বাড়িটা সম্পূর্ণভাবে সাজানো, চারপাশে ভালো মতো ফুল আর লাইটিং করা। রিয়াজ বাসার ভিতরে প্রবেশ করে তার মাকে জিজ্ঞেস করলো, আম্মু, এইগুলো কিসের জন্য? মানে বাড়িটা এমন সাজানো কেন? তোমার আগামীকাল বিয়ে, তার জন্য সাজানো হয়েছে। তার আম্মুর কথা শুনে রিয়াজ তো একদম আকাশ থেকে পড়ার মতো অবস্থা। সে অবাক হয়ে গেছে। হঠাৎ করে রিয়াজের এমন বিয়ের বিষয় দেখে অবাক হয়ে গেছে রিয়াজ বলে,
এত তাড়াহুড়া করে এসব করার কি বেশি দরকার ছিল? মানে আমি তো কিছুই জানি না, আমাকে তো কিছুই বলনি। তোকে আমি কতবার বিয়ের কথা বলেছি, তার কি কোনো হিসেব আছে বল? ঠিক যতবারই বলেছি তুই ততবারই বিয়ে করতে চাসনি, যার জন্য তুই দেশেও আসতে চাসনি। বিয়ের জন্য এখন তোর কোনো কথা হবে না। এখন আমার ঘরে নতুন মানুষ আনবো, যাতে করে তার সাথে সময় কাটানো যায়। গ্রাম থেকে আসছিস, রুমে গিয়ে রেস্ট নে, বেশি কথা আর শুনতে চাই না। দূর, এগুলো আর ভালো লাগে না। তুমি যে কি করো! দেখ, সব ভালো লাগবে। বাবার আদর পেয়ে একদম বাদর হয়ে গেছো। আমি এত কিছু শুনতে চাই না, বৌমা লাগবেই আমার। হ্যাঁ, ছেলে তো আমার একারই, তাই না? আমি একা আদর করি, আর তুমি বুঝি তাকে আদর করো না? এখন তোমার সাথে কথা বলার মুড নেই, তাই কিছু বললাম না। তোমরা আমার কথা শুনবা, আমি এই বিয়েও করতে পারবো না। আমি কথা দিয়ে ফেলেছি, এখন রুমে যা, রেস্ট কর। এটা নিয়ে কথা বলতে চাই না। রিয়াজ আর কিছু না বলে নিজের রুমে চলে আসে। রিয়াজের মেজাজ অনেক খারাপ লাগছে। অন্যদিকে রিয়াজ লিয়াকে তার বাসার সামনে নামিয়ে দিয়ে চলে গিয়েছে। লিয়া দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে প্রবেশ করে। লিয়া বাসার ভিতরে প্রবেশ করে দেখে তার বাসাও খুব সুন্দর করে সাজানো হয়েছে। লিয়া অবাক হয়ে বাসায় প্রবেশ করে। এভাবে বাড়িটা সাজানো দেখে লিয়া বলে, আম্মু, এগুলো কিসের জন্য? তোমার বিয়ের জন্য। কি? আমার বিয়ে? মানে কি? আমাকে জানালে না কেন? কার সাথে কখন কি করলাম? আমি এই বিয়ে করতে পারবো না। তুমি এত কথা বলো কেন? কাজ থেকে ফিরছো, যাও এখন রুমে গিয়ে শুয়ে পড়ো, রেস্ট করো, বেশি প্রশ্ন করবা না। কিন্তু মা, আমি এই বিয়ে কিভাবে করব? বুঝতে পারছো না কেন? কিছুই করার নেই আম্মাজান, সব কিছু ওপর থেকেই ঠিক করা। আর পরে আমি কথা দিয়ে ফেলেছি, সো এখন যাও। কি বলবো? আর তোমার ঠিক করা যেখান থেকেই হোক, আমি রিয়াজকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না। আমি রিয়াজকে ভালোবাসি, জানো তো। লিয়া তার মায়ের সাথে কথা বলছিল। এমন সময় লিয়ার আব্বু উপর থেকে সিঁড়ি বেয়ে নিচের দিকে নামতে থাকে। উনি নামতে নামতে লিয়াকে বলে, আমি যা করেছি তোমার ভালোর জন্যই করেছি, এত কিছু এখন শোনার সময় নেই। আর তাছাড়া আমি জানি ছেলেকে তোমার পছন্দ হবেই। তোমার রুমে যাও, দেখো তোমার বিছানার উপরে তোমার জন্য তোমার যার সাথে বিয়ে হবে তার ছবি রাখা আছে, তাকে ভালো করে দেখে নিও। তারপরে বলবা বিয়ে করবে নাকি করবে না। না করতে চাইলে আমি অন্য ব্যবস্থা নিব তোর। ভালো লাগে না তোমরা সব সময় আমার সাথে এমন জোর করো। লিয়া নিজের রুমে চলে আসে। কারো ছবি দেখার সময় ওর নেই। রাগে ওর গা জ্বলছে। রিয়া তার বান্ধবী সিমিকে ফোন দেয়। সিমির ফোন ধরতেই লিয়া বলে, ওই সিমির বাচ্চা, তোর ফোন ধরতে কতক্ষণ লাগে রে? দ্রুত ফোন ধরতে পারিস না? একটু দেরি হলো তাতেই তোর মেজাজ গরম হয়ে গেছে। কি হয়েছে সেটা বলতো। তুই বুঝবি কি করে আমার অবস্থা? আমি কতটা বিপদে আছি সেটা তুই শুনলে তুইও অবাক হবি। আমার সারা শরীরে রাগে জ্বলে যাচ্ছে। কি হয়েছে সেটা বলতো আগে। ভালো করে শ্বাস নেই, তারপর কথা শেষ কর না, হলে কিচ্ছুই বুঝতে পারছি না। তোকে আর কি বলবো, রাগ লাগছে, আবার কান্নাও পাচ্ছে অনেক। তাহলে বলিস না, রাখলাম। তোর কথা শোন কুত্তা, আমার আগামীকাল বিয়ে। মেজাজ খারাপ লাগে। কোথাকার কোন ছেলের সাথে বিয়ে ঠিক করেছে বাবা, তাও জানি না। তুই জানিস তো আমি রিয়াজকে ভালোবাসি। এসব ভালো লাগে বল? হ্যাঁ, কি বলিস? তোর যদি কালকে বিয়ে হয় তাহলে তোর রিয়াজের কি হবে রে? সেটাই তো ভাবছি, আমার মাথা কাজ করছে না। আচ্ছা ঠান্ডা হ। ছেলেকে তুই দেখেছিস? কেমন দেখতে? কে সে? না, দেখার ইচ্ছে নেই। বাবা আমার বিছানায় তার ছবি রেখে গিয়েছে। আচ্ছা, আগের ছবিটা দেখি কি করা যায়। পারবো না দেখতে। পেতনি, আগে তুই ভালো করে তোর বরের ছবি দেখ, তারপর তাকে কল করে সব ঠিক করতে পারবি। তুই এতটা নিশ্চিত হয়ে বলছিস কেমন করে? আমি দেখতে চাই না কার সাথে বিয়ে হচ্ছে। সেটা বড় কথা নয় বান্ধবী, বড় কথা হলো তোমার কার সাথে বিয়ে হচ্ছে সেটা তোমার জানা দরকার। না হলে কিচ্ছু করতে পারবো না। জলদি দেখে আমাকে জানা। লিয়া রাগ করে ফোন কেটে দিল।
কোথাকার কোন ছেলে ওর বাবা ঠিক করেছে কে জানে। ওর আব্বুর কথা মনে পড়ে লিয়ার। ছেলের পিক বিছানার উপর রাখা। লিয়া এসে পিকটা হাতে নিয়ে সোজা করলো। লিয়া ছেলের পিক দেখে বিষম খায়। এতটা খুশি হয়ে যায় সে চিৎকার করে ওঠে, কেননা ছেলেটি আর কেউ নয়, ছেলেটি হলো রিয়াজ, যাকে লিয়া নিজে থেকেও বড্ড বেশি ভালোবাসে। লিয়া ছবির দিকে হাঁ করে তাকিয়ে থাকে। তার ভালোবাসা আগামীকাল পূর্ণতা পাবে, সেটা ভেবেও ভীষণ খুশি। ভাবতেই পারছে না ওর বাবা রিয়াজের সাথে বিয়ে ঠিক করেছে। চোখ বন্ধ করে রিয়াজের কথা ভাবতে থাকে লিয়া। চোখ যেন বিশ্বাসই হচ্ছে না, সে যেন স্বপ্ন দেখছে। লিয়া মনে মনে বলছে, আচ্ছা, আমার সাথে যে রিয়াজের বিয়ে হচ্ছে সেটা কি ও জানে? ওর যা হাবভাব, বিয়ের পর হবে ভাবাভাবির কাজ। এখন করে মন খারাপ করতে চাই না। আমার রিয়াজ আমারই থাকবে। এখন একটু শান্তিতে একটু ঘুম দেই। লিয়া খুশিতে নাচতে শুরু করে দেয়। বাবাকে ধন্যবাদ দিয়েও আসে। ওর বাবা কিছুই বুঝতে পারে না, তবে লিয়া যে অনেক খুশি সেটা সে ভালো করেই জানে। লিয়াও জানে সে কেন আজ খুশি। পৃথিবীর প্রতিটা মানুষই চায় তার ভালোবাসার মানুষটির সাথে তার বাকি লাইফটি পার করে দিতে, একসঙ্গে দুজন মিলে। কিন্তু বাস্তবতার কাছে হার মেনে কারোটা হয়ে ওঠে, আবার কারোটা হয়ে ওঠে না। প্রতিটি ভালোবাসার যে পূর্ণতা পাবে এমনটি নয়। কিছু ভালোবাসার ভিতরে লুকিয়ে থাকে হাজারো চাপা কষ্ট আর বেদনা। আজকে রিয়াজের সাথে লিয়ার বিয়ে। রিয়া জানে না বিয়ে হচ্ছে লিয়ার সাথে। এদিকে বাড়িতে একের পর এক গেস্ট আসতে শুরু করেছে। রিয়াজের দরজার কাছে এসে নক করে তিশা। তিশা রিয়াজের মামাতো বোন। তিশার বিয়ে হয়েছে কয়েক বছর আগে। তাকে তিশার ছেলে তন্ময়ও আছে। কয়েকবার তিশার সাথে রিয়াজের দেখা হয়েছিল। তন্ময় এসেই বলে, মামা তুমি কেমন আছো? আরে তন্ময় মামা, কখন আসলা? ভিতরে আসো। তিশা দাঁড়িয়ে কেন, এদিকে আয়। ভাইয়া, তোমার কার সাথে বিয়ে হচ্ছে জানো? না রে, দেখিনি পিকচার। তুমি না লিয়া আপুকে অনেক ভালোবাসতা, তাহলে বিয়েটা করছো কেন? ভাবছি বাড়ি থেকে পালাবো, বাট হচ্ছে না। যাই হোক, সেসব তো আর ভাবতে হবে না। কখন আসছিস বল? এই তো আসছি কেবল। ভাইয়া জানো, লিয়া আপুর বিয়ে হয়নি এখনো। জানিস তুই? হ্যাঁ, তুমি যখন চলে আসছিলে তখন আপুর সাথে আমার দেখা হয়েছিল। আমি অনেক কথা শুনিয়েছিলাম, বলেছিলাম আমার ভাইয়া গরিব বলে কি তার জীবন নিয়ে খেললে তুমি? কি করেছিল ও তোমার সাথে? সে তো তোমাকে ভালোবাসতো অনেক, তাহলে কেন তুমি এমন করে চলে গিয়েছিলে বলো? রিয়াজ ভাইয়ের দোষটা কি ছিল? তোমাকে অনেক ভালোবাসতো বলে, নাকি সে মুচির ছেলে বলে চলে গিয়েছো? কোনটা? ভাইয়া, লিয়া আপু জানো সেদিন কোনো কথা বলেনি, বরং ও অনেক কান্না করেছিল। ওর চোখে আমি সেদিন তোমার প্রতি ভালোবাসা দেখেছি, বাট ও কেন এমন করেছিল সেটা আমি জানি না। তুই যা, পরে কথা হবে। রিয়াজের কথা শুনে তিশা চলে যায় রুম থেকে। তন্ময় তার মামার রুমেই থাকে। রিয়াজের মনে লিয়াকে নিয়ে ভাবনার প্রশান্ত সাগর বয়ে যায়। তারপর বিয়ের মুহূর্তে চলে আসে। রিয়াজ বাড়ি থেকে বের হতে পারে না। রিয়াজকে নিয়ে লিয়াদের বাড়ির সামনে আনা হয়। যখন লিয়াদের বাড়ির সামনে আনা হয়, রিয়াজ অবাক হয়ে গেল। এখানে কেন? ম্যানেজার আঙ্কেলকে জিজ্ঞেস করে রিয়াজ। আঙ্কেল, এটা তো লিয়ার বাড়ি, আমরা এখানে কি করছি? তা তো জানি বাবা, এখানে আসতে বলেছে তাই আসছি, চলো ভেতরে। কিন্তু রিয়াজ কিছু বুঝতে পারে না। তাকে ধরে সবাই লিয়াদের বাড়ির ভিতরে নিয়ে আসে। বর আসছে ভেবে অনেকেই আসে। রিয়াজের যেন তখন ঘোর লেগে আছে। বাড়ির ভিতরে এসে দেখে বাড়িটা বেশ সুন্দর করে সাজানো। রিয়াজকে একটি জায়গাতে বসানো হয়। কিছু সময় পর মেয়েকে নিয়ে আসা হলো। মেয়ের মাথায় লম্বা ঘোমটা টানা। রিয়াজ এখনো দেখেনি মেয়েকে, কিন্তু মেয়েটাই তো লিয়া নিজেই। লিয়া রিয়াজকে দেখছে। রিয়াজকে দেখতে পেয়ে লিয়া তো অনেক খুশি। সে কল্পনাতে রিয়াজকে পেয়েছে, সেটা বাস্তবে পেয়ে লিয়াকে যে কতটা খুশি হয়েছে সেটা লিয়া ভাষাতে বলে প্রকাশ করবে না। ঘোমটার নিচে লিয়া মুচকি মুচকি হাসছে। কাজী আসলো। সামনে সব কিছু ঠিকঠাক করে কাজীর বিয়ে পড়ানোর কাজ শুরু করে।
রিয়াজের নাম বলার পর যখন কাজী লিয়ার নাম নেয় তখনই রিয়াজ চমকে ওঠে। ভাবতেই পারি না যেন সে লিয়াকেই বিয়ে করতে এসেছে। তার মানে লিয়ার সাথে রিয়াজের বিয়ে হতে যাচ্ছে। কাজী যখন লিয়াকে কবুল বলতে বলল তখন রিয়াজ বলল, আমি এ বিয়ে করব না। রিয়াজের এমন কথা শুনে সবাই চমকে ওঠে। লিয়ার সাথে সাথে মাথা থেকে ঘোমটা সরিয়ে রিয়াজের দিকে তাকিয়ে রইল। রিয়াজ সবার মুখের দিকে তাকায়। সবাই গম্ভীর আর প্রশ্নবোধক দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে রিয়াজের দিকে। রিয়াজ বলল, হ্যাঁ, আপনারা সবাই সঠিকটা শুনেছেন, আমি এ বিয়ে করতে পারবো না। কিন্তু কেন, কি সমস্যা তোর? সমস্যা তো আছেই, তার প্রমাণ আমি দিচ্ছি। এই যে মিস লিয়া, আপনি যে আমাকে বিয়ে করেছেন সেটা কি আপনি জানেন বা জানতেন? হ্যাঁ, কালকে এসে আপনার ছবি দেখেছি। ব্যাস এইটাই, মানে হলো লিয়া আমার টাকা আর পজিশন দেখে বিয়ে করতে চাইছে। রিয়াজের মুখ থেকে এমন কথা শুনে লিয়া সহ লিয়ার পরিবার অবাক হয়ে যায়। কি বলবে তারা কিছুই বুঝতে পারছে না। লিয়া তখন বলে, কি বলেন এসব আপনি? যা বলছেন ভেবে বলছেন? হ্যাঁ, ভেবেই বলছি। আপনারা কি জানেন লিয়া আমার গার্লফ্রেন্ড ছিল? সে আমার এক্স। সে আমাকে ছেড়েও চলে গিয়েছিল। আপনারা কি তা জানেন? জানেন না। রিয়াজের কথাগুলো সবাই উৎসুক হয়ে শুনতে থাকে। লিয়াও চুপচাপ বসা। সেও রিয়াজের কথার সাথে কোনো কথা বলল না। রিয়াজ আবার বলা শুরু করে, আপনারা সবাই জানেন আমি দেশের টপ বিজনেসম্যান, কিন্তু জানেন আমি আগে কি ছিলাম? ওই যে আমার বাবাকে দেখছেন, আমার বাবা একজন মুচি ছিল। জানেন, উনি 10 বছরে আমার জন্য 5 লাখ টাকা জমিয়েছেন। সেই টাকা দিয়ে পড়াশোনা করতাম। বিজনেসটা আমি অনেক কষ্টে দাঁড় করিয়েছি। তখন আমার পাশে কেউ ছিল না। সবচাইতে যাকে আমার পাশে দরকার মনে করেছিলাম সে কখনো আমাকে বোঝেনি, আমার পাশে থাকেনি, আমাকে অবহেলা করেছে। রিয়াজ আবার থামলো। সবাই একদম চুপচাপ কথাগুলো শুনতে থাকে। কেউ কোনো কথা বলছে না। রিয়াজ হাসি দেখে লিয়া বলে, লিয়া ছিল আমার প্রথম ভালোবাসা। হ্যাঁ, এখনও সেই ভালোবাসাটা আছে। আমি ওর জন্য এখনও অপেক্ষাতে থাকি, কিন্তু পাওয়ার আশা করি না। আমি লিয়াকে আজও ভালোবাসি। সে আমাকে ছেড়ে গিয়েছিল, তার কারণ হলো আমার বাবা মুচি। আমি মুচির ছেলে বলে আমি নতুন নতুন দামি পোশাক পরতে পারতাম না, এই জন্য আমাকে ছেড়ে চলে গিয়েছিল। আমি কতবার তাকে ফেরানোর চেষ্টা করেছিলাম, কিন্তু সে আমাকে চায়নি। কি করেছিল জানেন? সে বড়লোক ছেলের পিছনে ঘুরে বেড়াতো, তাই বাইকে চড়ে ঘুরতো, আমাকে অনেক ইগনোর করতো। অনেক কষ্ট পাইছি আমি। সে আমাকে ভালোবাসে না, আমি জানি। তাই যেখানে ভালোবাসা নেই সেখানে বিয়ে না করাটাই ভালো। এর থেকে দূর থেকেই ভালোবাসাটা উচিত। আশা করি আমার কথা সবাই বুঝতে পেরেছেন। আমি গেলাম, ভুল করলে ক্ষমা করে দিবেন। আপনাদের মনে কষ্ট দিয়ে ফেলেছি। রিয়াজ কথাগুলো বলে আর দাঁড়ালো না। রিয়াজ উঠে চলে যেতে থাকে। দরজার কাছে যখনই আসে তখনই লিয়া উঠে দাঁড়ায়। রিয়াজকে ডাক দেয়। লিয়ার ডাক শুনে রিয়াজ থেমে যায়, ঘুরে পিছনে তাকালো। লিয়ার চোখ থেকে পানি পড়া শুরু করেছে। রিয়াজ কিছু বলছে না, মাথা নিচু করে নিল। কাছে আসে রিয়াজের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, তুমি হয়তো ঠিক বলেছ যে আমি তোমাকে অপমান করতাম, তোমার থেকে দূরে সরে গিয়েছি, তোমাকে তাড়িয়ে দিয়েছি। হ্যাঁ, মানছি আমি এইসব করেছি, কিন্তু কেন করেছি সেটা কি তুমি জানো? জানো না। আজ বলাটা হয়তো জরুরি। ওই যে তোমার মামা আর বাবাকে দেখছো না, আমি জানি তুমি মুচির ছেলে ছিলে। আমারও ইচ্ছে হতো আমার বয়ফ্রেন্ড নতুন পোশাক পরে ভার্সিটিতে আসুক, সবাইকে আমি গর্ব করতে পারবো, কিন্তু সেটা তো আর হয়নি। সব মেনেই তো ভালোবাসছিলাম, কিন্তু ওই যে বললাম না তুমি মুচির ছেলে, একদিন ভার্সিটি থেকে আসছে তোমার মামা আর বাবা আমার কাছে আসে, ওনারা বলে, তুমি না লিয়া, রিয়াজ তোমাকেই ভালোবাসে তাই না? হ্যাঁ, কিন্তু আপনারা? আমি হলাম ওর বাবা, ও হলো মামা। দেখো মা, তুমি কি রিয়াজকে ভালোবাসো? যদি ভালোবাসো তাহলে আমার কথা শুনবে। আমার একটা অনুরোধ রইল, শুনবে তুমি প্লিজ? না করো না প্লিজ মা। জি আঙ্কেল, বলেন কি অনুরোধ? দেখো লিয়া, রিয়াজের একটা স্বপ্ন ছিল, এখনো আছে।
আমাদের তাকে নিয়ে একটা স্বপ্ন আছে। আমরা চাচ্ছি না তুমি রিয়াজের সাথে মেশো। ও ভালো পড়াশোনা করুক। মানে শোনো না মা, রিয়াজ আর তুমি দুজনেই পড়াশোনা করো, কিন্তু দুজনের থেকে আলাদা হয়ে। আমি চাচ্ছি না দুজনের পড়াশোনা নষ্ট হোক। সে তোমার কথা ভেবে পড়াশোনা নষ্ট করেছে। তবে তুমি যদি আমার কথা শোনো, তবে তোমাকে আমি ঠিক সময়েই রিয়াদের সাথে বিয়ে দেব। এটা আমি ওয়াদা করছি। তোমার বাবার সাথে আমি কথা বলে নিচ্ছি। সত্যি? তাহলে আমি যদি না থাকি রিয়াজ ঠিকমতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে? যদি পারে তাহলে আমি রিয়াজের ভালোর জন্য ওর থেকে সরে যাব। হ্যাঁ করবে, তুমি তোমার মতো থাকো, পরে আমরা তোমাদের 4 হাত এক করে দেব। সেই দিনের পর আমি রিয়াজকে ইচ্ছে করে ইগনোর করি, ইচ্ছে করে নতুন ছেলেকে নিয়ে ওর সামনে ঘুরে বেড়াতে থাকি, যাতে করে সে আমাকে ভুল বোঝে, দূরে সরে যেতে পারেন। আড়ালে কাঁদতাম আমি, অনেক কেঁদেছি আড়ালে মন খারাপ করে। আমার কাউকে সেটা দেখাতে পারিনি, কত কষ্ট হতো। তবে এটা ভেবে ভালো লাগতো যে রিয়াজ আমারই থাকবে, সে বড় হোক। দূর থেকেই আমি তাকে সাপোর্ট করেছি, সেটা তার পরিবার জানে। ধন্যবাদ এমন মূল্য দেওয়ার জন্য। স্যার, আমি আপনার অফিসে আর চাকরি করব না, ভালো থাকবেন। এখন তো আপনি বড় লোক হয়ে গেছেন, আর কি। দৌড়ে সেখান থেকে চলে যায়। রিয়াজ তার ভুল বুঝতে পারে। লিয়াকে তো সে আগে থেকেই ভালোবাসে। সবাই রিয়াজের কাছে আসে, রিয়াজকে বলে সব ঠিক করে নিতে। রিয়াজ তো অনেক খুশি, লিয়াকে তাকে এখনও ভালোবাসে। এটা রিয়াজ ভাবতেই পারছে না। দৌড়ে রিয়াজও চলে আসে সেখানে থেকে লিয়াকে খুঁজতে ছাদে চলে আসে। ছাদে এসে দেখে লিয়া এক কোণায় দাঁড়িয়ে কাঁদছে। রিয়াজ গিয়ে লিয়াকে জড়িয়ে ধরে। কি ব্যাপার, আপনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? সরেন বলছি এখান থেকে। আমার বউকে আমি জড়িয়ে ধরবো? আমি কারোর বউ না, চলে যাব। ছাড়েন আমাকে। নো, ছাড়বো না। শোনো, তুমি আমাকে কষ্ট দিছো, আমিও একটু দিলাম, বাট আমি তোমাকে এখনো ভালোবাসি গো। সরি, আর হবে না এমন। তুমি অনেক খারাপ, আমাকে রেখে চলে যাচ্ছিলে। মনে হয়েছিল তুমি ডাকবে। আসো জান, কাছে আসো, আদর করি। হ্যাঁ, এখনো আমাদের বিয়ে হয়নি, বিয়েটা কি করবেন না স্যার? হ্যাঁ চলো, নিচে সবাই অপেক্ষা করছে। আমি যে তোমাকে অনেক ভালোবাসি জান। আমিও ভালোবাসি। তারপর সেখান থেকে তারা দুজন চলে আসে নিচে। তারপর ওদের বিয়েটা ধুমধাম করে হয় এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে।